দেখ, অডিটের সেকেন্ড চ্যাপ্টার আমাদের বইয়ের, সেটা হচ্ছে অডিটের যে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে এরর অ্যান্ড ফ্রড। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে এরর অ্যান্ড ফ্রড। এরর মানে তো বলতে, এরর মানে কোনো কিছু ভুল, এরর মানে ভুল। আর ফ্রড মানে কি বললাম, ফ্রড মানে জুয়াচুরি। জুয়াচুরি মানে বুঝি জুয়াচুরি জিনিসটা কি। ইংলিশ টার্ম তো বুঝি এরর। আমরা পড়েছিলাম না অ্যাকাউন্টস একটা রেকটিফিকেশন অফ এরর্স, অনেক কিছু আসবে রেকটিফিকেশন এরর্স যা যা পড়েছিল ওর মধ্যে অনেক কিছু এর মধ্যে চলে আসবে। এরর মানে কি, এরর মানে ভুল, এরর মানে হচ্ছে ভুল, ঠিক আছে তো, এরর মানে ভুল। এবার দেখ, আর ফ্রড, ফ্রড আলাদা জিনিস। ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ভুল হতে পারে, কিন্তু ফ্রড, ফ্রড মানে কি, জেনে বুঝে ভুল। ফ্রড মানে জেনে বুঝে ভুল। আর এরর মানে কি, এরর মানে ভুল হতে পারে, ঠিক আছে। এরর মানে জেনে বুঝে ভুল না। দেখ কি বলেছে, এরা লেখা আছে এরর আর ফ্রড কাকে বলে, পড়তে হবে এরর আর ফ্রড কাকে বলে। এই আমি যেখানে হাইলাইট করেছি এগুলো ইম্পর্টেন্ট লাইন, কারণ পরীক্ষা এখান থেকে এমসিকিউ দেবে। দাগ দিচ্ছি আগে। এরর কাকে বলে, এরর মানে ভুল কাকে বলে, হিসাব নিকাশের সময়, হিসাব নিকাশ মানে অ্যাকাউন্ট, যখন আমরা অ্যাকাউন্টেন্সি করি তখন অসাবধানতার জন্য, অসাবধানতা মানে বুঝতে পারলি তো, মানে ধর মানে ভুলবশত মানে সাবধানতা অবলম্বন করেনি, বা ধর যে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টস এর কাজ করতে, তার অ্যাকাউন্ট সম্পর্কে ভালো নলেজ নেই। যেমন ধর বলেছিলাম লেকচার করানোর সময়, ধর সাপোজ ধর বলে যে স্যালারি পেড টু, তাহলে জানলাম তো হওয়া উচিত স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টেন্ট ভুল করে ভুল করে দিয়েছে, তো ভুল করেছে, ভুল বসাতে পারে মানে অ্যাকাউন্টস এর ভুল করেছে, ঠিক আছে তো। তো ওখানে স্যালারি, স্যালারি পেড টু রাম, তো স্যালারি টু ক্যাশ হওয়া দরকার, ও ওখানে রাম লিখে দিয়েছে, ওখানে রাম লিখে দিয়েছে, ঠিক আছে তো। তো এই জায়গাগুলো ভুল করে, মানে অ্যাকাউন্টেন্ট মানে অ্যাকাউন্টসে মানে যে কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট কাজ করে তার অ্যাকাউন্টসের প্রপার নলেজ না থাকার জন্য ভুল হতে পারে। তাহলে কি জন্য, অসাবধানতার জন্য ভুল হতে পারে, আর অ্যাকাউন্টস এর নলেজ না থাকার জন্য ভুল হতে পারে। এইরকম, ঠিক আছে। তবে এই ভুল কিন্তু ইচ্ছাকৃত করে না, এই ভুল ইচ্ছাকৃত করে না, ঠিক আছে, জেনে বুঝে ভুল করে না, এটা অসাবধানতা, ঠিক আছে তো। তো বুঝতে পারলি তো, অসাবধানতার জন্য এই ভুলটা করে, বা ধর অ্যাকাউন্টেন্সির নলেজ না থাকার জন্য এই ভুলটা হয়, এরকম এইগুলোকে বলা হয় ভুল। বুঝতে পারলি, এটাকে বলা হয় ভুল। আর সব কোম্পানিতে এই ভুল হয়, এই রকম ভুল সব কোম্পানিতে হয়। মানে কি, অসাবধানতার জন্য ভুল হতে পারে, আবার কিসের জন্য ভুল হতে পারে, মানে অ্যাকাউন্টস এর নলেজ না থাকার জন্য ভুল হতে পারে। যেমন ধর না, পড়েছিলি তো মেশিন পারচেস করতে, মেশিন পারচেস করলে অরিজিনাল হওয়ার কথা কি, মেশিন টু ক্যাশ, অ্যাকাউন্টেন্ট ভুল করে বলতে পারচেস টু ক্যাশ, এটাকে বলে অ্যাকাউন্টস এর নলেজ না থাকা, ঠিক আছে। আর প্রতারণার উদ্দেশ্যে দেখবি অনেকের ইচ্ছাই আছে প্রতারণা করবো, প্রতারণা, প্রতারণা মানে কারোর সঙ্গে ফ্রড করবি। ধর একদিন তোকে ধর তোর ৫০০ টাকা পায়, তোর ইচ্ছা নেই টাকাটা দেওয়ার, তাকে প্রতারণা করা, ঠিক আছে। তুই এমন নয় তুই ভুলে গেছিস টাকা দিতে, তুই জানিস টাকা দিতে হবে ওকে, কিন্তু তোর ইচ্ছা নেই টাকা দেওয়ার, এটাকে বলে প্রতারণা করা, কারোর সঙ্গে প্রতারণা করা, চিট করা, চিটিং করা, এটাকে বলে প্রতারণা করা। প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে হিসাব লিখনে ভুল করা হয়, মানে অ্যাকাউন্টে যখন ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল করে, জেনে বুঝে, জানে জেনে বুঝেই ভুলটা করছে, ঠিক আছে, তাহলে এটাকে বলে প্রতারণা করা, ঠিক আছে, এটাকে বলে চুয়াচুরি, ফ্রড। তো প্রতিষ্ঠানের কর্মচারীগণ, ঠিক আছে, অথবা পরিচালকগণ, কি বলে, প্রতিষ্ঠানের কর্মচারীগণ অথবা পরিচালকগণ নিজেদের কিংবা প্রতিষ্ঠানের স্বার্থে কখনো কখনো এরকম ভুল করে থাকেন। তাহলে এই ভুল কারা করে থাকে, এই ভুল কারা করে থাকে, প্রতিষ্ঠানে যারা মানে কোম্পানি যারা কাজ করে, বা কোম্পানি যারা ডিরেক্টর, নিজেদের স্বার্থে বা কোম্পানির সাথে কখনো এরকম ভুল করে থাকেন। এবার হচ্ছে করবো হিসাব নিকাশের ভুল। ভুল, ঠিক আছে, ভুল। ভুল দেখ, ভুলকে কবে ভাগ পরীক্ষা দিতে পারে, এই শ্রেণীভাগটা ভালো করে করতে হবে। ভুলকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলে করণিক ভুল আর একটাকে বলে নীতিগত ভুল। একটা করণিক আর একটা নীতিগত, মাথায় রাখবে, করবি বাংলা নাম, একটা করণিক ভুল, একটা নীতিগত ভুল। করণিক ভুল আবার ৪ রকমের হয়, কি বলছে, একটা ছাড়ের ভুল, একটা কাজের ভুল, একটা বেদাখিলার ভুল, একটা পরিপূরক ভুল। অ্যাকাউন্টস পাঠিয়েছিলাম, বল ছাড়ের ভুল, তুই ছেড়ে চলে গেছিস, তাই তো, ছেড়ে ছেড়ে চলে গেছিস, তাহলে কি বলে, এটাকে বলতো না ওই এরর অফ কি বলেছিল, অমিশন। এবার বলে ছাড়ের ভুল দু রকমের হয়, একটা পুরোপুরি ছেড়ে গেল আর কিছু ছেড়ে গেল, একটা বলতো কমপ্লিট অমিশন আর একটাকে পার্শিয়াল অমিশন, ঠিক আছে তো, অর্থাৎ সম্পূর্ণ ছাড়ের ভুল, একটা আংশিক ছাড়ের ভুল। আচ্ছা, কার্যমূলক ভুল মানে এটাকে বলে এরর অফ কমিশন, কমিশন কাজের ভুল। বেদাখিলার ভুল মানে এরর অফ মিসপোস্টিং। আর পরিপূরক ভুল মানে তোর কি বললাম, পরিপূরক ভুল মানে কম্পেনসেটিং এরর, মানে কম্পেনসেটিং এরর। আর একটা কি হলো, নীতিগত ভুল। তাহলে এই চারটা ভালো করে পড়তে হয়, চার্ট পড়া এমন কোনো ব্যাপার নেই, এমনি পড়া জিনিস, অ্যাকাউন্টসে পড়ে এসেছিস। করণিক ভুল কাকে বলে, যখন কোনো ভুল হিসাব লিখনে নিযুক্ত ব্যক্তিদের দ্বারা তোর হয়ে থাকে, তাকে বলে করণিক ভুল। যেমন দেখ, আবার বলছে করণিক ভুলকে ইংরেজি বলে ক্লারিক্যাল এরর। ক্লারিক্যাল এরর কাকে বলে,
ঠিক আছে? ধর আমাদের কোম্পানিতে এমন একজন অ্যাকাউন্টেন্টকে রেখেছি কাজ করার জন্য, ঠিক আছে? তো এই ভুলটা কে করবে? নিশ্চয়ই অন্য কেউ করবে না, ভুলটা কাকে, কারণ অ্যাকাউন্টেন্টই করবে। তো বলছে যখন কোনো ভুল হিসাব লিখনে নিযুক্ত ব্যক্তি মানে অ্যাকাউন্টেন্ট দ্বারা হয়ে থাকে, যখন কোনো ভুল অ্যাকাউন্টেন্টের দ্বারা হয়ে থাকে তখন তাকে বলা হয় ক্লারিক্যাল এরর। ক্লারিক্যাল এরর 4 রকমের হয়, আগেই বললাম। একটা এরর অফ কমিশন, এরর অফ ওমিশন, এরর অফ মিসপোস্টিং, আর একটা কি বলেছিলাম কম্পেনসেটিং। এই তো এমন কিছু ভুল না, ছাড়ের ভুল তো জানিস, আগেই অ্যাকাউন্টসে পড়েছিস। এরর অফ অমিশন কাকে বলে? কোনো লেনদেন হিসাব বইতে লেখা না হলে। আবার বলছি, এমন ট্রানজাকশন তুই বইতে লিখিসনি বা লিখলেও পুরো লিখিসনি, হয় তুই পুরো লিখিসনি মানে পুরোপুরি লিখিসনি এন্ট্রিটা, বা তুই কিছুটা লিখি, দেখা গেলো আমরা যারটা করতাম একটা ডেবিট একটা ক্রেডিট করতাম, না তুই ডেবিট লিখিস ক্রেডিটটা লিখিসনি, বা ডেবিট ক্রেডিট কিছুই লিখিসনি। তো এটাকে বলা হয় এরর অফ অমিশন বা ছাড়ের ভুল। যেমন 15,000 টাকার নগদে পণ্য ক্রয় করা হল, ইংলিশ ভাব, তুই তুই গুডস পারচেজ লিখেছে, গুডস পারচেজ ইন ক্যাশ ফর রুপিস 15,000, ঠিক আছে? কিন্তু এই লাইনটি নগদান বইতে লেখা হলো। যেমন ধর নগদান বইতে লেখা হলো না, তাহলে খতিয়ানও লেখা হলো না। যেমন ধর আমি তোকে যদি অ্যাকাউন্ট যা রিক্রুটমেন্ট শিখিয়েছিলাম আগে, বলছে গুডস পারচেজ, গুড পারচেসেস ইন ক্যাশ রুপিস 15,000, এটা তো বলেছিল। তাহলে আমরা শিখেছিলাম না ক্যাশ বুক, মানে ক্যাশ বুক কেন বলছি ক্যাশ বুক, তো সেকেন্ড সেমিস্টার শিখবো। আমরা কি শিখেছিলাম? আমরা যখন রেক্রুটমেন্ট শিখেছিলাম বলতো না গুডস পারচেস ইন ক্যাশ, আমরা বলেছিলাম না এই যে ক্যাশে যদি গুডস পারচেস এটা কোন বইতে দেখাতাম? বলতাম না ক্যাশ, ক্যাশ বুক মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবসিডিয়ারি বুক, এটা সাবসিডিয়ারি বুকের আইটেম, বলেছিলাম সাবসিডিয়ারি বুকের আইটেম। তো সাবসিডি বুকে তো অনেকগুলো আইটেম পড়তো, মনে পড়ছে? ক্যাশ বুক পড়তো, পারচেজ বুক পড়তো, সেলস বুক পড়তো, তারপর পারচেজ রিটার্ন পড়তো, সেলস রিটার্ন পড়তো, কারণ তিনটে দুটো পাঁচটা হলো, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন। তারপর আরো ছিল বিলস রিসিভেবল বুক ছিল, তারপর বিলস পেবেল বুক ছিল, ঠিক আছে? আরেকটা ছিল পেটি ক্যাশ বুক ছিল, এতগুলো বই ছিল। তাহলে আমি যদি গুডস যদি ক্যাশে কিনি কোন বই দেখে ক্যাশ বই দেখে, তুই ক্যাশ বইতে এন্ট্রি করিস, তুই ক্যাশ বইতে এন্ট্রি করিসনি। আর ক্যাশ বইতে যেহেতু তুই এন্ট্রি করিসনি, আর ক্যাশ বইতে এন্ট্রি করিসনি মানে তোর মানে অ্যাকচুয়ালি ক্যাশ মানে এই যে এই এন্ট্রিটা সবার প্রথম কোন বইতে করি? সাবসিডি বুকে করি। আর সাবসিডি বুকে যদি এন্ট্রি না করিস তাহলে তো দুদিকের ভুলই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, তুই কোনো কাজই করিসনি, তাহলে এখানে বলেছে 15,000 টাকা তুই ক্যাশে গুডস পারচেস করলি, কিন্তু এই লেনদেনটা মানে এই ট্রানজাকশন তুই ক্যাশ বুকে লিখিসনি। এই ক্যাশ বুকে না লেখার জন্য তুই নিজেরও বসিস। তাহলে এইরকম ভুলকে বলা হয় সম্পূর্ণ ছাড়ের, মানে কমপ্লিট অমিশন। এবার যে এরর অফ কমিশন, এরর অফ কমিশনটা কি? কোনো লেনদেন হিসাব বইতে লিপিবদ্ধ করার সময় অসাবধানতার জন্য টাকার অঙ্ক ভুল করে লেখানো। আচ্ছা, তো লিখতে হবে 500 টাকা, লিখে দেখি 50 টাকা। এরকম ভুল শিখিয়েছিলাম আমরা, রেক্টিফিকেশন করেছিলাম, এরকম ভুলকে বলে এরর অফ কমিশন। নগদে এরকম উদাহরণ দেবে কিনা, উদাহরণ তো দেবে, তো পড়ে বুঝতে হবে এটা কি বলতে পারে। নগদে 500 টাকার গুডস কেনা হলে একই উদাহরণ, কিন্তু হিসাব বইতে 500 টাকার বইতে 50 টাকা লেখা হলে এটাকে কি বলে? কার্যমূলক ভুল। সোজা কোশ্চেন, একদম কোনো টাফ লাগছে না। এরর অফ মিসপোস্টিং, উদাহরণ পর না তারপর বুঝতে হবে এরর অফ মিসপোস্টিং। ওয়েজেস বাবদ কর্মচারীকে 1,000 টাকা দেওয়া হলো, ঠিক আছে? তা ওয়েজেস, দেখ ভালো করে শোন। তো আজকে আমার ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার কাজ করছে, অনেক ওয়ার্কার কাজ করছে, একজন ওয়ার্কারকে আমার 1,000 টাকা দিয়েছি। তাহলে আমরা জানলাম যে ওয়েজেস পেমেন্ট করে, জানলাম যে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, হ্যাঁ কি না? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেস এর জায়গায় কি লিখে দিয়েছে? রেন্ট লিখে দিয়েছে। তাহলে এটাকে কি বলে? এরর অফ মিসপোস্টিং। ওয়েজেস এর জায়গায় রেন্ট লিখে দিয়েছে। তা কি লিখেছে? কোন লেনদেন প্রাথমিক হিসাব বইতে ঠিকভাবে লেখার পর খতিয়ানে তোলার সময় নির্দিষ্ট হিসাবে পরিবর্তে অন্য হিসাব, মানে তুই যখন মানে মানে সাবসিডিয়ারি ডেবিট করলি মানে ঠিক করেছিস। আবার বলছি, তুই ওয়েজেস পে করলে ক্যাশ বুকে লিখি, ওয়েজেস পে করা কি ক্যাশ ট্রানজাকশন? আর ক্যাশ ট্রানজাকশন বলা যায় ক্যাশ বুকে চলে যায়। তুই ওয়েজেস ক্যাশ বুকে ওয়েজেস লিখেছিস, ঠিক আছে? কিন্তু যখন এটা এই ক্যাশ বুক থেকে যখন লেজার করছিস, ওয়েজেস অ্যাকাউন্টে পোস্টিং করতে হবে, ওয়েজেস জায়গায় কোথায় লিখে দিচ্ছিস? রেন্ট অ্যাকাউন্টে লিখে দিচ্ছিস। এরকম ভুলকে বলা হয় এরর অফ মিস পোস্টিং। কম্পেনসেটিং এরর, এ তো বহুবার বলেছি, শুধু দুটো তিনটে এক্সাম্পল দিয়ে করেছিলাম। এরর অফ কম্পেনসেটিং এরর মানে কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা কর। রাম অ্যাকাউন্টের ডেবিট থেকে 10 টাকা লিখতে হবে, তুই না করে রাম অ্যাকাউন্টের ক্রেডিট থেকে 10 টাকা লিখছিস। উল্টো হবে, শ্যাম অ্যাকাউন্টের ক্রেডিট থেকে 10 টাকা লিখতে হবে, না করে রাম অ্যাকাউন্টের, সরি, শ্যামের ক্রেডিটে 10 টাকা লিখতে হবে, তা না করে শ্যামের ডেবিটে 10 টাকা লিখছিস।
তাহলে কি রাম অ্যাকাউন্টও ভুল করেছিস, আবার শ্যাম অ্যাকাউন্টে ভুল করেছিস, কাটাকাটি হয়ে গেলে এটাকে বলে এরর অফ কম্পেনসেটিং এরর। দেখ উদাহরণ পর, বলছে কোনো ব্যক্তির কাছ থেকে একটি প্রতিষ্ঠান 200 টাকা 2,000 টাকার পণ্য ক্রয় করলো, কিন্তু পারচেস অ্যাকাউন্টে 2,000 টাকার পরিবর্তে কত টাকা লিখেছে, 200 টাকা লিখেছে। 2,000 টাকার পরিবর্তে কত টাকা লিখেছে, 200 টাকা লিখেছে। আচ্ছা ভালো করে শুনবে কিন্তু। কিন্তু আবার পরবর্তী সময়ে 200 টাকার পণ্য ক্রয় করলো, 200 টাকার পণ্য ক্রয় করলো, পারচেস অ্যাকাউন্ট 200 পরিবর্তে 2,000 টাকা লিখলো। আমি কি বলবো, আগেটা দিকে বলবো দি, আর এখানে ভুল বলবি, ব্যাপারটা কি? তো বলছে কি, যখন একটি ভুল এক বা একাধিক ভুলের দ্বারা পূরণ হয়ে যায়, যখন তুই একটা ভুল দুটো ভুলের মধ্যে পূরণ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এরকম সেরকম। যখন একটি ভুল এক বা একাধিক ভুলের দ্বারা পূরণ হয়ে যায়, ঠিক আছে, তখন সেই ভুলগুলোকে বলা হয় পরিপূরক ভুল। তো আশা করি বুঝতে পারি নীতিগত ভুল থেকে এই জিনিসটা অতটা টাফ লাগছে না, কেন জানিস তো? রেক্টিফিকেশন এরর করে এসেছিস, ওখানে প্র্যাকটিক্যালি অঙ্ক করে এসেছিস, সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। আর এরর অফ প্রিন্সিপাল কাকে বলে? এরর অফ প্রিন্সিপাল নিতে গেছিস, ওই যে তোকে কি ভাবে দিয়েছিলাম বল, ওই মেশিন কিনেছিস, মেশিন কিনলে কাকে ডেবিট করতে হয়? মেশিনকে ডেবিট করতে হয়, অ্যাকাউন্টেন্ট বলছে পারচেসকে ডেবিট করবে। তাহলে এই ভুলটাকে বলে নীতিগত ভুল। অর্থাৎ এমন কিছু আইটেম আছে, কারণ দেখ মেশিন কেনাটা কি ধরনের খরচ, ক্যাপিটাল খরচ, কিন্তু পারচেস করাটা কি রেভিনিউ খরচ। মানে অ্যাকাউন্টেন্ট কি করে, ক্যাপিটাল খরচাকে রেভিনিউ দেখিয়ে দেয়, রেভিনিউকে ক্যাপিটাল দেয়। এরকম ভুল থেকে তৈরি হয় নীতিগত ভুল। তোর হিসাব শাস্ত্রের নীতি সংক্রান্ত বিশেষ জ্ঞান না থাকার জন্য যে ভুল হয় তাকে বলে নীতিগত ভুল। তাহলে বোঝা গেল ভুলগুলো সম্পর্কে বলে দিলাম। দেখ দুপাতা হয়ে গেল পড়া আমাদের। এবার পড়বো কি, ডিটেকশন অফ এরর বাই অডিটর। অডিটর কি করে ভুল ধরতে পারে জানিস তো? অডিটর মানে অডিটর হচ্ছে মানে কোম্পানি, তার কোম্পানিতে আমরা কি শিখেছিলাম, এপ্রিল করার সময় এইচএস পাস করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোম্পানিতে অ্যাকাউন্টস এর কাজ করতে যাচ্ছে, কিন্তু ওদের ভুলগুলো কে ধরে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ ধরে। আরে সিএই তো অডিটর হতে পারে, ঠিক আছে? অডিটর হতে গেলে লোককে সিএ হতে হয়। তাহলে অডিটর এসে তোমার ভুলগুলো ধরবে, ঠিক আছে? অডিটর এসে ভুলগুলো ধরবে, ঠিক আছে? বুঝতে পারলি তো? তাহলে কি বলছে, নিরীক্ষকের দ্বারা ভুল ত্রুটি সংগঠন। প্রথমে বলছে এরর অফ অমিশন, ছাড়ের ভুল। খুব সুন্দর হাইলাইট করে দিয়েছি, লাইনগুলো আন্ডারলাইন করেছি, কারণ এই লাইনের মধ্যেই পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। তো বলছে ছাড়ের ভুল পড়া হবে, বললাম না অ্যাকাউন্টস এর বেসে পড়ে দু রকমের, একটা কমপ্লিট আর একটা পার্সিয়াল, লিখেছে সম্পূর্ণ আর একটা আংশিক। সম্পূর্ণ ছাড়ের ভুল উদ্ঘাটন করা, হ্যাঁ সম্পূর্ণ ছাড়ের ভুল খুঁজে বার করা সি এর পক্ষে খুব কঠিন। সম্পূর্ণ ছাড়ের ভুল মানে বুঝতো, ধর সাপোজ ধর একটা গুডস কেনা হয়েছে, ধর ধারে এন্ট্রি করেনি, ওটা ধরতে পারবে না, ওটা ধরা সম্ভব নয়। সম্পূর্ণ ছাড়ের ভুল তোর এক সিএ বল বা অডিটরের বল, ওর কাছে খুঁজে বার করা খুব কঠিন। কিন্তু আংশিক ভুলটা না খুঁজে বার করা সোজা, কারণ আংশিক ভুলে ফেলে কি হবে, একটা তো করবে, তো ওখান থেকে খুঁজে বার করতে পারবে। দেখ সম্পূর্ণ ছাড়ের ভুল খুঁজে বের করা কঠিন কেন? সম্পূর্ণ ছাড়ের ভুলের ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, কিন্তু আংশিক ছাড়ের ভুলের ট্রায়াল ব্যালেন্স মিলে না। এরকম কোশ্চেন দেবে, কোন ভুলে ট্রায়াল ব্যালেন্স মিলে, কোন ভুলে ট্রায়াল ব্যালেন্স মিলে। ট্রায়াল ব্যালেন্সকে বাংলায় বলে রেওয়া মিল, ঠিক আছে তো? সম্পূর্ণ ছাড় রেওয়া মিল এটা হচ্ছে তোর সেকেন্ড সেমিস্টারে পড়বো রেওয়া মিল, ঠিক আছে? অঙ্কে অ্যাকাউন্টসে পড়বো। সম্পূর্ণ ছাড়ের ভুল উদ্ঘাটন করা কঠিন, কারণ এই ভুলের ক্ষেত্রে রেওয়া মিলে কোনো প্রভাব পড়ে না। মানে রেওয়া মিল মিলে যায়, যার জন্য নিরীক্ষককে এই ভুল উদ্ঘাটনের জন্য হিসাবের সমস্ত কাগজপত্র যত্ন সহকারে নিখুঁতভাবে যাচাই করতে হবে। মানে কি, এই মানে দেখ আজকে ধর কোম্পানিতে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসছে, কিন্তু অ্যাকাউন্টেন্ট কোনো একটা এন্ট্রি করেইনি, এবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে দেখবে যে তো ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে, ও ভুল ধরতে পারলো না। কিন্তু ওই ভুলটাই ধরতে হয়, তাহলে কোম্পানির সমস্ত কাগজপত্র মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তখন মানে এটা করতে প্রচুর কঠিন জিনিস, এটা কঠিন জিনিস খুঁজে বার করা খুব কঠিন জিনিস, বুঝতে পারলি? তাই লিখেছে, যার জন্য অডিটরকে এই ভুল উদ্ঘাটনের জন্য হিসাবের সমস্ত কাগজপত্র যত্ন সহকারে নিখুঁত ভাবে যাচাই করতে হয়, ঠিক আছে? তার সাপোজ ধর একটা পার্টির থেকে গুডস কিনেছি, তাহলে কোম্পানির সমস্ত ইনভয়েস নাম্বার, যে গুডস কিনেছিল ইনভয়েস নাম্বার, সমস্ত ডিটেলস যাচাই করতে হবে, তাহলেই খুঁজে পেতে পারে, ঠিক আছে তো? এবার তুই বলি স্যার টেন বেসের ক্ষতি করে, আরে একটা কোম্পানিতে ধর লাখ লাখ কোটি কোটি ট্রানজাকশন হয়, এবার তার মধ্যে কোন ট্রানজাকশন করতে ভুলে গেছে, ও কি করে বুঝবে? ওর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে, বুঝলি তো? যাচাই করতে হবে। 3-4 ট্রানজাকশন থেকে বের করা সোজা, কিন্তু যখন একটা কোম্পানিতে এক বছরে যখন 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ ট্রানজাকশন হবে, ওর মধ্যে থেকে খুঁজে বার করা কিন্তু খুব কঠিন কাজ। তখন ও কি করবে, ও তখন বলতে পারে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে পারে যে অ্যাকাউন্টেন্ট বলবে তুমি বলো কা। এবার দেখ ও তো জানবে না, সি এর পক্ষে জানে না, সি এ তখন মনে হলো হয়তো এমনও হতে পারে যে না, হয়তো এমন হতে পারে গুডস কেনা হয়েছে, ও এন্ট্রি হয়তো করতে ভুলে গেছে। এখন বলতে পারে তুমি কার থেকে ধারে গুডস কিনেছো, বলো ধারে গুডস কার থেকে কিনেছো?
তুমি তাদের পার্টির স্লিপ গুলো দেখাও, বিল দেখাও। তো তখন বললো এটা করা খুব কঠিন কাজ। আচ্ছা, কিন্তু পার্সিয়াল অমিশনের ক্ষেত্রে কি হয়? পার্সিয়াল অমিশনের ক্ষেত্রে এটা খুঁজে বার করা খুব সোজা। কারণ কি? ট্রায়াল ব্যালেন্স মিলবে না। আর যখনই ট্রায়াল ব্যালেন্স মিলবে না, ও তখনই মোটামুটি খোঁজা আরম্ভ করে দিতে পারবে, খোঁজা আরম্ভ করে দিতে পারবে। এই ধরনের ভুল হলে সাধারণত রেয়া মিলের উভয় দিক মেলে না। প্রাথমিক হিসাব বইগুলির সঙ্গে খতিয়ানের হিসাব বইগুলি মিলিয়ে দেখলে এই ধরনের ভুল ধরা যায়। হ্যাঁ, তাহলে এই ভুল কি করে ধরতে পারবে? ওই যে তো সাবসিডিয়ারি বুক করলাম আমরা, তো সাবসিডিয়ারি বুকে প্রথমে ক্যাশ বুক হয়, ক্যাশ বুক সেকেন্ড সেমিস্টার শিখবে অ্যাকাউন্টসে, ঠিক আছে? তো সাবসিডি বুক হয়, ওটা বাদ দিয়ে পারচেজ বুক, সেল বুক, পারচেজ এন্ড সেলস রিটার্ন বুক, সমস্ত বুকগুলো থেকে তুই যাচাই করতে পারবি। সমস্ত বইতে যে সমস্ত আইটেম গুলো লেখা, সেই আইটেম গুলো তো লেজারে করতে হবে। তো লেজারে যদি কোনো আইটেম মিস তো লেজারে ধরে ফেলতে পারি ভুলটা। এটাই বলতে গেছি, ঠিক আছে? এইগুলো কিন্তু এমসিকিউ থাকবে, লাইনগুলো ভালো করে দেখে নিস। এরর অফ কমিশন মানে কার্যমূলক ভুল। এ তো আগেই বললাম না, কার্যমূলক ভুল। বলছি যেসব কার্যমূলক ভুলের জন্য রেওয়া মিল মেলে না, সেগুলি উদ্ঘাটন করা নিরীক্ষকের কাছে অনেক সোজা, খুবই সোজা। এই কার্যমূলক ভুল মানে এরর অফ কমিশন, ঠিক আছে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে খুঁজে বার করা খুবই সোজা। এটা সোজা, খুব একটা কঠিন নয়। যে সমস্ত কার্যমূলক ভুলের জন্য রেওয়া মিল মেলে না, মানে যে সমস্ত এরর অফ কমিশনের জন্য ট্রায়াল ব্যালেন্স মিলবে না, সেটা খুঁজে বার করা খুব সোজা। কারণ এক্ষেত্রে লেনদেনগুলি প্রাথমিক হিসাব বইতে দাখিলা এবং খতিয়ানি হিসাব তোলা এবং হিসাবের চেক টানা, নগদান বইয়ের যোগ ঠিকমতো হয়েছে কিনা তা দেখা ইত্যাদি বিশদভাবে পরীক্ষার মাধ্যমে এই ধরনের ভুলগুলো সহজে উদ্ঘাটন করে। দেখ এইগুলো যত অ্যাকাউন্টস করে ইংলিশ টার্মগুলো বলে বুঝতে পারবে। এই সমস্ত ট্রানজাকশন গুলো প্রথমে কি হয়, যত ট্রানজাকশন বা সবার প্রথমে কোথায় এন্ট্রি করি? সাবসিডিয়ারিতে। আমরা যখনই অ্যাকাউন্টস করেছি সবার প্রথমে ট্রানজাকশন গুলো কোথায় করতাম মনে করে? সাবসিডিয়ারি, যেগুলো ক্যাশ আইটেম ক্যাশ বুকে, যেগুলো ধারে কেনা হয়েছে পারচেজ, যেগুলো ধারে বিক্রি করা হয়েছে সেল বুকে, পারচেজ রিটার্ন বুক, সেল রিটার্ন বুক, বিল রিসিভেবল বুক, বিল পেমেন্ট বুক, মানে সমস্ত সাবসিডি বুকে এন্ট্রি করতাম। এবার সাবসিডি বুক থেকে এন্ট্রি করে কোথায় লেজারে যেত। লেজারে যেতে, হ্যাঁ লেজার তুই করিস, লেজার করিস, লেজার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার হবে লেজার। তো ওইগুলো সাবসিডি বুক থেকে আমরা সব লেজারে কোশ্চেন করতাম। এবার লেজার থেকে লেজারের ব্যালেন্সিং করতাম। আবার কিছু কিছু আইটেম তো ক্যাশ বুকও নিতাম, তাহলে ক্যাশ বুকও ব্যালেন্সিং করতাম। এখান থেকে অ্যাকাউন্টেন্ট ভুলগুলো ধরে ফেলবে, মানে সিএ এই ভুলগুলো ধরতে পারবে, সিএ এই ভুলগুলো ধরতে পারবে, ঠিক আছে? তো তো এখানে কি বলেছে? তাই বলেছে প্রাথমিক হিসাব বইতে দাখিলা, খতিয়ানি হিসাব তোলা, হিসাবে চেক টানা, ঠিক আছে, নগদান বইয়ের যোগ ঠিক মতো হয়েছে কিনা তা দেখা ইত্যাদি বিস্তারিত পরীক্ষা করলে কিন্তু এই ভুলগুলো সহজে উদ্ঘাটন করা যায়। কিন্তু যে সমস্ত কার্যমূলক ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলেনি, ভাব এমন কিছু হওয়ার পরেও রেওয়া মিল মিলে গেছে, ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে, তারপরেও ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। এই ধরনের ভুল খুঁজে বের করার জন্য নিরীক্ষককে আবার খুব যত্ন সহকারে সমস্ত কিছু পরীক্ষা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এরর অফ মিসপোস্টিং আগে বললাম, মানে এইগুলো কি বললাম বলতে, এই যে এতগুলো ভুল হয় না, এই ভুলগুলো নিরীক্ষক মানে অডিটর খুঁজে বার করে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে বেদাখিলার ভুল, এরর অফ মিসপোস্টিং। বেদাখিলার ভুল উদ্ঘাটনের জন্য নিরীক্ষককে খুব সতর্কতার সঙ্গে প্রাথমিক বই থেকে খতিয়ান লিপিবদ্ধ করার ব্যাপারটি নিখুঁতভাবে দেখতে হবে, ঠিক আছে? নিখুঁতভাবে দেখতে হবে। বেদাখিলার ভুল মানে বুঝতে পারলি তো? তো ওই ধর ওয়েজেস পেড করেছিস, ওয়েজেস পেড করলে ক্যাশ বুকে রেখেছিস, ওই ওয়েজেসটাই তো ও আবার ওয়েজেস অ্যাকাউন্টে দেখাতে হবে। মানে ধর ভালো করে বুঝবি, এক মানে ধর এই এরর অফ মিসপোস্টিং হলে অডিটর কি করে খুঁজে বার করবে? তাই এরর অফ মিসপোস্টিং হলো তো প্রথমে সাবসিডি বুকটা দেখ। সাবসিডি বুকে ধর, সাবসিডি বুকের মধ্যে ধর একটা আইটেম বলে ওয়েজেস পেড করেছি। তা ওয়েজেস পেড করলে তো ক্যাশ বুকে দেখাবো। ক্যাশ বুক এক ধরনের সাবসিডি, ক্যাশ বুকে দেখিয়েছে ওয়েজেস। এবার দেখবে ওয়েজেস অ্যাকাউন্টে কি আদৌ ওয়েজেসটা দেখিয়েছি? অ্যাকাউন্টে বলে না ওয়েজেস দেখাই না। ওয়েজেস এর রেন্টটা দেখিয়ে দিয়েছে, টাকাটা সেম টাকা রেন্টটা দেখিয়ে দিয়েছে। তাহলে এইভাবে করলে হবে। তাই বলেছে কি, বেদাখিলার ভুল উদ্ঘাটনের সময় নিরীক্ষক খুব সতর্কতার সঙ্গে প্রাথমিক বই থেকে খতিয়ানে লিপিবদ্ধকরণের ব্যাপারটি নিখুঁতভাবে দেখতে হবে। শুধু তাই নয়, প্রয়োজন লেনদেনের সংশ্লিষ্ট চালানগুলো পরীক্ষা করতে হবে, চালান যে ইনভয়েস গুলো চেক করতে হবে। এবার যে পরিপূরক ভুল, এরর ইনভয়েস চালান, পরিপূরক ভুল মানে এরর অফ কম্পেনসেশন, কি বলবো, কম্পেনসেটিং এরর বললাম তো, বলো কি বললাম মনে করার চেষ্টা কর। ওই ধর ধর সাপোজ ধর রামের থেকে আমি 500 টাকা পেয়েছি, তাহলে রামের থেকে 500 টাকা পেয়েছি, তো 500 টাকা তো ডেবিট দিকে লিখবে। মানে বলছি রামের থেকে 500 টাকা পেয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, মানে যেটা করা উচিত, ধর রামের থেকে 500 টাকা পেয়েছি, এটা কি করা উচিত আমি তোকে বলে দিচ্ছি। যেমন ধর জান্নাতে জানিস তো রামের থেকে 500 টাকা পেলে জান্নাল কি হবে? সাপোজ আমি এরকম নর্মাল উদাহরণ বলছি, তাহলে এখন লেখা জানিস না, সাপোজ ধর রাম অ্যাকাউন্টের ডেবিট দিকে তোর 500 টাকা লিখছি, সাপোজ এটা অরিজিনাল লেখা উচিত, তুই না করে ক্রেডিট দিকে লিখে দিচ্ছি 500 টাকা। এবার ধর শ্যাম অ্যাকাউন্ট এস লিখলাম,
শ্যাম অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 500 টাকা লেখা উচিত, তা না করে তুই ডেবিট দিকে 500 টাকা চলে যাচ্ছিস। তাহলে বুঝতে পারলি তো? এটাকে বলে হচ্ছে তোর এরর বা কম্পালসারি এরর। কি বলেছে? ট্রায়াল, আচ্ছা এই ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। আগেই বলেছে এই ভুলে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। ঠিক আছে? বলছে রেয়া মিলে পরিপূরক ভুলের কোনো প্রভাব পড়ে না। যার জন্য পরিপূরক ভুল হওয়া সত্ত্বেও রেয়া মিল মিলে যায়। বললাম তো? এই ধরনের ভুল উদ্ঘাটন করা নিরীক্ষকের কাছে খুব কঠিন, খুব কঠিন। তাই এই সমস্ত ভুল উদ্ঘাটনের জন্য নিরীক্ষককে সতর্কতার সঙ্গে প্রতিটা ট্রানজাকশন জানতে হবে। ট্রানজাকশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এরর অফ বা বলতে পারি কম্পেনসেটিং এরর। নীতিগত ভুল মানে এরর অফ প্রিন্সিপাল, কত বড় ভুল? মেশিন কিনেছিস, মেশিন কিন্তু ক্যাশ, মেশিন জায়গায় অ্যাকাউন্টেন্ট পারচেজ করে দিচ্ছে। এই ধরনের তার মানে কি ভুল? ক্যাপিটালটাকে রেভিনিউ, রেভিনিউটাকে ক্যাপিটাল করে দাও। এখানে দেখ লেখা আছে। বলছে নীতিগত ভুলের ক্ষেত্রে এক্ষেত্রেও ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। এক্ষেত্রেও ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। কিন্তু লাভ ক্ষতি কিংবা সম্পত্তি দায়ের পরিমাণে পরিবর্তন ঘটে। স্যার লাইনের মানে বুঝতে পারিনি। ক্লাস 12 এ যখন সেকেন্ড সেমিস্টার পড়বি তুই লাইনের মানেই বুঝে এটা কি বলতে চাইছি। লাভ ক্ষতিকে ইংরেজি বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর সম্পত্তির দায়কে বলা হয় ব্যালেন্স শিট। এই যে এই ভুলের ফলে কি হয়? এই ভুলের ফলে পিএল অ্যাকাউন্ট পরিবর্তন নেই। এই ভুলের ফলে তোর ব্যালেন্স শিট চেঞ্জ হতে পারে। তাহলে বুঝতে পারলি? এই ভুলের পরে এই নীতিগত ভুলের ফলে কি হতে পারে? পিএলও চেঞ্জ হতে পারে, আবার ব্যালেন্স শিটও চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তাই নিরীক্ষককে সতর্কভাবে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয় ব্যয়কে হিসাব শাস্ত্রের নীতি অনুযায়ী ভাগ করা হয়েছে দেখতে হবে। তার মানে কি বলেছে? তাহলে অ্যাকাউন্টেন্টকে কি দেখতে হবে? যদি যদি কোনো একটা ক্যাপিটাল খরচা হয়েছে, ও কি রেভিনিউ করেনি তো, বা রেভিনিউ খরচায় ক্যাপিটাল করেনি তো, এটা বলে সতর্কর সঙ্গে দেখতে হবে নিরীক্ষককে। তাছাড়া ব্যক্তিগত হিসাবে লেনদেন কিংবা সম্পত্তির হিসাবে লেনদেন সংশ্লিষ্ট হিসাবে না লিখে ভুলে অন্য কোনো নামিক হিসাবে লেখা হয়েছে কিনা। ঠিক আছে তো? এখানে খুব সুন্দর কথা। এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখ এখানে একটা উদাহরণ দিয়েছে, আমি দেখছিলাম উদাহরণটা দেখলাম তখন। এই দেখ কোথায় গেল নীতিগত ভুল। এই দেখ, রামবাবুকে বেতনবাবু 10,000 টাকা প্রদান করা, মানে রামকে 10,000 টাকা স্যালারি দেওয়া হয়েছে। ঠিক আছে? তো স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট না করে রামবাবুকে ডেবিট করবে। ভালো করে বলছো? রাম স্যালারি দেওয়া হয়েছে, রামকে স্যালারি দেওয়া হয়েছে, যার নাম কি স্যালারি ডেবিট হবে, ওনাকে স্যালারি না করে ডেবিট রামকে ডেবিট, এরকম ভুল তো হয়নি তো? দেখতে হবে এখানে এই কথাটা লিখেছি, কথাগুলো দেখতে হয়, ভালো করে পড়তে হবে। বলছে তাছাড়া ব্যক্তিগত হিসাবে লেনদেন কিংবা সম্পত্তির হিসাবে লেনদেন সংশ্লিষ্ট হিসাবে না লিখে অন্য কোনো ভুল অ্যাকাউন্টে লেখা হয়নি তো, নমিনাল অ্যাকাউন্টে লেখা হয়েছে। দেখুন দেখ, আমি মেশিন কিনেছি, মেশিনকে ডেবিট করা উচিত, অ্যাসেটকে ডেবিট করা উচিত, তা না করে আমি পারচেজকে ডেবিট করি। তা মেশিনের জায়গায় পারচেজ দেখি, পারচেজ কি এখন নমিনাল অ্যাকাউন্ট। দেখাতে হবে অ্যাসেট, তা না করে আমি নমিনাল অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছি। দেখাতে হবে স্যালারি, মানে নমিনাল অ্যাকাউন্ট দেখাতে হবে। ঠিক আছে? তা না করে দেখে দিচ্ছি কোথায় মানে পার্সোনাল অ্যাকাউন্ট করেছি। এটাই বলতে চেয়েছিলাম। এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টেন্সি রেক্টিফিকেশন করার পর একটা ইজি হয়ে যায়, অনেক ইজি চ্যাপ্টারটা। দেখ কত সুন্দর ইজি, সব চেনা আছে। সব চেনা, কিচ্ছু নেই এই চ্যাপ্টারটা। তারপর যে অবচয় নির্ণয়ের সময়, এবার অবচয় নির্ণয় না, অবচয়কে ইংরেজি কি বলে? ডেপ্রিসিয়েশন। অবচয়কে ইংরেজি কি বলে? ডেপ্রিসিয়েশন। স্যার ডেপ্রিসিয়েশন কবে করবে অ্যাকাউন্টসে? সেকেন্ড সেমিস্টার। এটাও ডেপ্রিসিয়েশন আছে সেকেন্ড সেমিস্টার। কি কি বুঝতে পারি? সেকেন্ড সেমিস্টার কি কি নাম বললাম? ক্যাশ বুক বললাম, ট্রায়াল ব্যালেন্স বললাম, লেজার বললাম, ডেপ্রিসিয়েশন বললাম, আবার ওই পিএল ব্যালেন্স শিট। 6টা চ্যাপ্টার তো অলরেডি বলেই দিলাম। এই 6টা চ্যাপ্টার বলেই দিলাম এর মধ্যে। এই চ্যাপ্টার পড়া থেকেই 6টা চ্যাপ্টার করতে পারবে সেকেন্ড সেমিস্টার উঠে। তাহলে এখানে কি বলছে? অবচয় নির্ণয়ে, আচ্ছা ডেপ্রিসিয়েশন যখন করবো সেকেন্ড সেমিস্টারে, তাহলে করবো ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের কাছে দুটো মেথড বের। ডেপ্রিসিয়েশন আমরা দুটো মেথডে বের করতে পারি, একটা স্ট্রেট লাইন আর একটা ডিমিনিশিং। ডেপ্রিসিয়েশন দুটো মেথডে করা যায়। কি কি মেথড তো জানতে হবে না এখন, জাস্ট এখন মুখে বলছি একটু শুনলেই হবে। কেননা সেকেন্ড সেমিস্টারের উপর উঠে এর উপর অঙ্কই করবে, এর উপর তোকে অঙ্ক করতে হবে, স্ট্রেট লাইন ডিমিনিশিং। তো ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের কটা মেথড? দুটো মেথড, একটা স্ট্রেট লাইন আর একটা ডিমিনিশিং। ঠিক আছে তো? তো অবচয় নির্ণয়ের সময় কি কি পদ্ধতি অবলম্বন করা হয় যাতে সঠিকভাবে, হ্যাঁ, যে কোম্পানিতে যে অডিটর আসবে না চেকিং করতে, কথা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও দেখবে আজকে তোর কোম্পানিতে মেশিন আছে, সেই মেশিনের উপর ডেপ্রিসিয়েশন তুই কোন মেথড ফলো করেছিস, স্ট্রেট লাইন করেছিস নাকি ডিমিনিশিং করেছিস। তো বলছে অবচয় নির্ণয়ের সময় কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং তা সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কিনা তা নিরীক্ষককে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। সঠিকভাবে নির্ণয় করেছিস কিনা এটা দেখতে হবে। হিসাব শাস্ত্রের নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের ভালোর জন্য নানা রকম ভবিষ্যৎ ব্যবস্থা সঞ্চিতি ঠিক মতো রাখা হয়েছে কিন্তু তা বিশেষভাবে যাচাই করতে হয়। হ্যাঁ, অ্যাকাউন্টস এর রুলস অনুযায়ী, যেমন ধর আজকে আমি ব্যবসা করছি, আমার ব্যবসায় অনেককে তো ধারে মাল বিক্রি করি, ধারে মাল বিক্রি করে তাদের টাকা তুলতে হবে। এবার ধর এমন একটা পার্টি আছে, তার কাছ থেকে বহুদিন তো টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে না। তার মানে আমি ওর কাছে প্রচুর মানে রেগুলার টাকা চাইছি, ও টাকা দিচ্ছে না। যখন খুব বেশি করে টাকা চাইছে, ও আমার দোকানের মাল কিনতে আসছে না। তার মানে কি চিন্তা ভাবনা, কি চিন্তা ভাবনা যে আমার টাকা মেরে দেওয়ার টেন্ডেন্সি আছে, আমি মনে করছি আমার টাকা মেরে দিতে পারি।
কারণ এরকম আমার পাস্ট এক্সপিরিয়েন্স এরকম করে আমার ব্যবসার টাকা মারা গেছে, তো আমার টাকা বেড়ে যেতে পারে। ঠিক আছে তো? তার মানে আমি মনে করছি, আচ্ছা স্যার ও কি মারবে শিওর? আপনি শিওর? আমি কি করে শিওর ও টাকা মারবে? আমি মনে করছি টাকা মারতে পারে। ঠিক আছে? তো তোমার যদি মনে হয় তোমার টাকা, আচ্ছা এই যে কথাটা বললাম এই কথাটা তো বলবার এই চ্যাপ্টারটা প্রভিশন ফর ব্যাড ডেট, ব্যাড ডেট চ্যাপ্টার পড়ানো, ঠিক আছে? থিওরিটিক্যাল কথা। তো তোমার যদি মনে হয় তোমার টাকা ফিউচারে কেউ মেরে দিতে পারে, তার জন্য তুমি এখন থেকেই তুমি প্রভিশন করে রাখবে। যদি মনে হয় ফিউচারে তোমার কোনো টাকা কেউ মারতে পারে, তা ফিউচারে যদি আমার টাকা কেউ মেরে দেয়, তাহলে আমার ক্ষতি হবে না? তোমার যদি মনে হয় ফিউচারে তোমার ক্ষতি হতে পারে, তাহলে তার টাকা আজকেই সঞ্চয় করে রাখবে। মানে তার টাকা আজকেই সরিয়ে রাখবে। এটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। তো এখানে বলেছে হিসাব শাস্ত্রের নীতি অনুযায়ী প্রতিদিনের ভালোর জন্য নানা রকম ভবিষ্যৎ ব্যবস্থা সঞ্চিতি ঠিক মতো রাখা হয়েছে কিনা সেটাও বিশেষভাবে যাচাই করতে হবে। তো এইগুলো হচ্ছে নীতিগত প্রয়োগ। এই পয়েন্টগুলো কিন্তু খুব জরুরি। এগুলো অ্যাকাউন্টস এর কনসেপ্ট। তো এই সবাই বুঝতে পারবে ব্যাপারগুলো। হিসাবে ভুল ত্রুটি উদ্ঘাটন করা নিরীক্ষকের কর্তব্য, কিন্তু ভুল ত্রুটি বন্ধ করা, তাহলে দেখ নিরীক্ষকের কাজটা কি? অডিটরের কাজটা কি? ভুল ত্রুটি খুঁজে বার করবে। ভুল ত্রুটি এগুলো খুঁজে বার করে জানানো। ঠিক আছে তো? ভুল ত্রুটি বন্ধ করা ওর কোনো দায়িত্ব না। ভুল হলে ওটা বন্ধ করার দায়িত্ব না। ঠিক আছে? হ্যাঁ, এবার ব্যাপারটা কি হয় জানিস তো? অনেক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হয় না, ওদের কাছে অ্যাকাউন্টস এর প্রপার নলেজ থাকে। কেউ দেখবি ধর যারা প্রচুর ইনকাম করে, তাদের তো গভর্নমেন্টকে প্রচুর ট্যাক্স দিতে হয়। ইনকাম করলে ওরা তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাহায্য নেয়। কি করে ট্যাক্সটা কমানো যায়? ওরা সাহায্য নেয়। ওরা তোকে প্ল্যান বলে দেবে। ওরা তোকে সুন্দর, সুন্দর প্ল্যান বলে দেবে। যেই প্ল্যান গুলো ইনকাম ট্যাক্স থেকে ধরতে পারবে না। মানে ওরা জানে এরকম জায়গা, এই জায়গাগুলো ওরা জানে। বা ধর একটা মানুষ আর প্রচুর ইনকাম করছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে চাইছে না। ও বলবে তুমি এরকম জায়গায় টাকা পয়সা দাও। ঠিক আছে? এরকম জায়গায় তুমি টাকা পয়সা দাও, তাহলে তোমার ট্যাক্সটা অনেক কম দিতে হবে। এরকম অনেক কিছু প্ল্যানিং এর কথা বলে দেয়। আরো অনেক গল্প আছে। এই চার্টার্ড যদিও কিছু, কিছু ইলিগাল কাজও করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। ঠিক আছে তো? যেমন ধর আমি বলছি ধর কেউ একজন লোক চাইছে যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এরকম একটা ব্যাপার আছে, কেউ যদি চ্যারিটেবল ট্রাস্টে টাকা ডোনেট করে দেয়। তো চ্যারিটেবল ট্রাস্টে কেউ ১০ লাখ ১২ লাখ টাকা ডোনেট করে দিল। কোন একজন পার্সন ১০-১২ লাখ টাকা ডোনেট করে দিল। পরে সেই টাকাটা ফেরত পেয়ে যাবে। ১০-১২ লাখ টাকা ডোনেট করলো, হয়তো তাকে বললো আমাকে ৫০,০০০ টাকা দিতে হবে। আমাকে ৫০,০০০ টাকা দিতে হবে। ওই চ্যারিটেবল ট্রাস্ট বলল, মানে কোনো এনজিওকে ধর কেউ একজন লোক ১০ লাখ টাকা দিয়ে দিল। ঠিক আছে? পরে ওই ১০ লাখ টাকার বদলে হয়তো ৯ লাখ টাকা ফেরত পেয়ে গেল। বা ৯,৫০,০০০ ফেরত পেয়ে গেল। এইগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে এরকম এনজিওর সন্ধান থাকে। মানে ওরা এগুলো প্ল্যান দিতে পারে। ওরা এই সমস্ত প্ল্যান দিতে পারে। এরকম হয়। এরকম প্ল্যান হয়। তো এগুলো সমস্ত আগামী দিনে জানতে পারি, ফিউচারে জানতে পারি এগুলো সব। মানে ট্যাক্স বাঁচানোর অনেক পলিসি আছে। পলিসি আছে। যেগুলো ওদের কাছে এই ইনফরমেশন গুলো সবার কাছে থাকে না। ওদের কাছে ইনফরমেশন থাকে। এইজন্য দেখবি অনেকে ব্ল্যাক মানিকে হোয়াইট করে কেন? কোনো চ্যারিটেবল ট্রাস্টে টাকা দেয়। অনেকে চ্যারিটেবল ট্রাস্টে টাকা দেয়। অন্যরকম ভাবে ওরা টাকাটাকে ইয়ে করে দেয়। এবার দেখ তাহলে ২ নম্বর পয়েন্ট হলো। ৩ নম্বর পয়েন্ট পড়বো কি? ফ্রড, জুয়াচুরি। জুয়াচুরি কাকে বলে? বলছে অসৎ উদ্দেশ্যে, তুই বুঝতেই পারছিস জুয়াচুরি, ফ্রড কাকে বলে? ফ্রড কাকে বলে? আরে তুই প্রতারণা করলি, কারোর সাথে তুই প্রতারণা করলি, চিট করলি। বলছে অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুল করলি। তোর উদ্দেশ্যটাই অসৎ। ঠিক আছে? উদ্দেশ্যটাই অসৎ। অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল লিখলি বা অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাৎ করাকে জুয়াচুরি বলে। তাহলে কি বুঝতে পারলি ভালো করে জুয়াচুরি কাকে বলে? মানে কথা বলি অসৎ উদ্দেশ্য। অসৎ উদ্দেশ্য। প্রথমে অসৎ উদ্দেশ্য। প্রথম পয়েন্ট কি? অসৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটা থাকে অসৎ। তারপর হবে ইচ্ছা। ইচ্ছাকৃতভাবে। ঠিক আছে? অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে। অ্যাকাউন্টসে তুই ভুল করবি। ঠিক আছে? অ্যাকাউন্টসে ভুল করবি নাকি অ্যাকাউন্টসে ভুল লিখলি। জেনে বুঝে ভুল লিখলি, অ্যাকাউন্টসে ভুল লিখলি। ঠিক আছে? বা টাকা পয়সা, ব্যবসা থেকে টাকা পয়সা তোর আত্মসাৎ করা, আত্মসাৎ মানে চুরি করে দেওয়া, টাকা পয়সা চুরি করা বা ঘুষ চুরি, টাকা পয়সা চুরি করবে। দেখবি অনেকে দেখবি ক্যাশ ব্যবসা থেকে কর্মচারী টাকা চুরি চলে গেল। বা ধর কি হলো, তোর গুডস দোকান থেকে চুরি হয়ে গেল। এটাকে বলা হয় জুয়া চুরি। এটাকে বলে জুয়া চুরি। এই জুয়া চুরি ২ রকমের হয়। একটা আত্মসাৎ হতে পারে আর একটা কারচুপি হতে পারে। কি বললাম? তো কিভাবে কি করতে পারি? আমরা টাকা আত্মসাৎ করতে পারি আর গুডস, বুঝিস তো? ধর একটা দোকান আছে। দোকানে একটা কর্মচারী রেখেছে। ঠিক আছে? কর্মচারী দিয়ে মালিক নেই। মালিক নেই, দোকানে সিসিটিভি লাগানো, টুক করে একটা ৳৫০০ পকেটে ঢুকিয়ে দিল। টুক করে ৳৫০০ পকেটে ঢুকিয়ে দিল। হয়ে গেল। এটা হলো টাকা আত্মসাৎ। এবার স্যার গুডস আত্মসাৎ কি? ধর দোকানে ধর সাপোজ ফোনের দোকান। মালিকের হয়তো হিসাব নেই, সাপোজ অনেক হিসাব নেই। ঠিক আছে তো? ও কি করলো? একটা ফোন গায়েব করে দিল। তাহলে এটাকে বলে গুডস আত্মসাৎ। বুঝতে পারলি? তার মানে এইটা হতে পারে, এরকম হতে পারে। আরেকটা হচ্ছে হিসাবের কারচুপি হতে পারে। ২ রকম হতে পারে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা?
এবার বলছে কি এই আত্মসাৎ বা তৎসৎ বলে মিস অ্যাপ্রোপ্রিয়েশন। আত্মসাৎ দু রকমের হয়, এবার তো বললাম নগদ অর্থ আত্মসাৎ আর একটা পণ্যদ্রব্য আত্মসাৎ। ওই নগদ অর্থ আত্মসাৎ কাকে বলে? প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা তথ্য দেখিয়ে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ তছরূপকে তোর নগদ অর্থ আত্মসাৎ বলে। বলছে প্রতারণা করার উদ্দেশ্যে, প্রতারণা ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, মিথ্যা তথ্য দেখিয়ে, মিথ্যা তথ্য মানে ভুল ভাল দেখিয়ে, হিসাব ভুল ভাল দেখে টাকা পয়সা তুলে নিচ্ছে। তাহলে কি বললাম, এখানে বলেছে যে তোর প্রতারণা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেখিয়ে বা বলতে ভুল তথ্য দেখিয়ে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা তুলে নেওয়াকে বলে নগদ অর্থ আত্মসাৎ। ছোট ছোট প্রতিষ্ঠানে সমস্ত কাজকর্মের উপর মালিকের নিয়ন্ত্রণ থাকে। ছোট ছোট দোকানে মালিকের নিয়ন্ত্রণে সমস্ত কাজকর্মের উপর, যার ফলে কর্মচারীদের পক্ষে নগদ অর্থ আত্মসাৎ করা সহজ নয়। ঠিক আছে তো? কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে পৃথক পৃথক ডিপার্টমেন্ট থাকে, মানে ক্যাশের অনেকগুলো ভাগ থাকে বড় বড় কোম্পানিতে। ঠিক আছে তো? যে বিভাগের উপর মালিকের বা ব্যবস্থাপকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে, যেখানে মালিকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, নগদান বিভাগে মানে ক্যাশ ডিপার্টমেন্টের কর্মচারীদের মাধ্যমেই নগদ অর্থের আদান প্রদান হয়, যার ফলে বড় বড় প্রতিষ্ঠানে নগদ অর্থের আত্মসাৎ ঘটে। তাহলে নগদ অর্থের আত্মসাৎ কোথায় ঘটে? বড় বড় প্রতিষ্ঠানে করতে পারে, ছোট ছোট প্রতিষ্ঠান। বড় বড় প্রতিষ্ঠান কেন? ওখানে মালিক বা পরিচালকদের কন্ট্রোল থাকে, ঠিক আছে, কিন্তু ওখানে কন্ট্রোল থাকে। আজকে বল পাড়ার একটা মুদি দোকান আছে, দোকানে একজন কর্মচারী রেখেছে, ওখানে মালিকের কন্ট্রোল থাকবে কি করে? মালিক বুঝতে পারবে তো, হ্যাঁ এই আমার দোকানে টাকা চুরি করছে। কিন্তু একটা যখন বিশাল বড় মালিকই থাকে না, আচ্ছা, যার ফলে বড় বড় প্রতিষ্ঠানে নগদ অর্থ আত্মসাতের সম্ভাবনা বেশি, বড় বড় প্রতিষ্ঠানে বেশি। আর নগদ অর্থ আত্মসাৎ কি করে হয়? এই ক্যাশ টাকা কি করে আত্মসাৎ হয় কোম্পানি থেকে? বলছে নগদ বিক্রয় হিসাব খাতায় না লেখে। মানে কি বলতে পারি, ক্যাশে সেল হয়েছে, ভালো করে শোন, ক্যাশে গুডস, দোকানে কাস্টমার আসলো, ক্যাশে গুডস বিক্রি করলো, তাই জিনিস নেই, খাতায় লিখেছি, টাকা গায়েব হয়ে গেল। ধর একটা বড় কোম্পানিতে কি দেখে মালিক, দেখ না তুই, সিম্পল ব্যাপার, ধর আমরা বাসে উঠি তো দেখি বাস কন্ডাক্টর টিকিট দেয়। তো অনেক সময় কি হয়, টিকিট দেয় না, দেখেছি অনেক সময় টিকিট দেয় না। তা টিকিট দেখেই তো মালিক বুঝতে পারছে কতগুলো টিকিট বিক্রি হয়েছে, টিকিটই তো বিক্রি হলো না, ওই তার টিকিট আছে, তার টাকাটা পকেটে ঢুকে গেল। এরকম হয়। তুমি কত চায়ের দোকান, অনেক বড় বড় চায়ের দোকান আছে যেখানে মালিক থাকে না। তো এইভাবে হতে পারে, এটাকে নগদ অভ্যাস করতে, বুঝতে পারলি কি বললাম? নগদ বিক্রয় হিসাবের খাতায় না লেখা, বা তারপর কি বলছে, দেনাদারদের হিসাবে ভুয়ো বার্তা, কুড়ি, বিক্রয় ফেরত বেশি করে দেখিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কমিয়ে লেখা। দেখ ভালো করে বুঝবি, এটা ইংলিশটা ভালো করে শুনতে বুঝতে হবে। ডেটার্স অ্যাকাউন্ট বলেছি, ডেটার্স অ্যাকাউন্ট, ডেটার্স কি বলে? ডেটার্স কাকে বলে? যাদের কাছে টাকা পায়। এবার যাদের কাছে টাকা পায় তাদেরকে আমরা কি দিই? ছাড় দিই না, ডিসকাউন্ট দিই না? বলছে কি ডেটার্স অ্যাকাউন্টে ভুল ডিসকাউন্ট, ভুয়ো বার্তা, বার্তা মানে ডিসকাউন্ট, ভুয়ো বার্তা মানে হচ্ছে ভুলভাল ডিসকাউন্ট, কুড়ি মানে ব্যাড ডেট, বিক্রয় ফেরত মানে সেলস রিটার্ন বেশি করে দেখিয়ে, ঠিক আছে, নগদ প্রকৃত অর্থের পরিমাণ কমিয়ে লেখা। মানে বুঝতে পারি না, ডেটার্স অ্যাকাউন্ট কাছে 1,00,000 টাকা হয়, ঠিক আছে তো? এবার যে ভুয়ো বার্তা, হয়তো বার্তাই নেই, ওকে ডিসকাউন্টই লিখে দিয়েছি ডিসকাউন্ট, তাহলে বা একজন পার্টির কাছে 1,00,000 টাকা পায়, ওকে আমি বার্তাই নেই, তাহলে মানে ডিসকাউন্ট নিই, ডিসকাউন্ট 10,000 টাকা দিচ্ছি, তাহলে কত টাকা পাচ্ছি? আজ 90,000 টাকা, ঠিক আছে তো? তারপর হচ্ছে ব্যাড ডেট হয়েছে, ব্যাড ডেট আদৌ ব্যাড ডেট হয়নি, ব্যাড ডেট দেখি আরো 10,000 টাকা, তাহলে কত হচ্ছে? 80,000 টাকা, 80,000 টাকা পাচ্ছে। এবার হচ্ছে বিক্রয় ফেরত, ও যা সেল রিটার্ন দিয়ে তার চেয়ে বেশি রেখে দিয়েছে, তাহলে আলটিমেটলি যে এক্সট্রা টাকা আসছে না, মালিক জানতে পারলো না। তারপর বলছে কি কোনো খরচ টাকার অঙ্ক বাড়িয়ে লেখা। আচ্ছা, তোর খরচা হয়েছে, খরচাটা তোর 10 টাকা খরচা হয়েছে, দেখি 100 টাকা, ঠিক আছে? এইভাবে নগদ আত্মসাৎ করা যায়। তুই ভাব না, খরচা হয়েছে 10 টাকা, তুই দেখি 100 টাকা, 90 টাকা তো গায়েব হয়ে গেল। তো হচ্ছে টিমিং অ্যান্ড লিডিং পদ্ধতি মানে নগদ, এটা পরে বলছি, টিমিং লিডিং পড়াচ্ছি পরে। টিমিং আর লিডিং পদ্ধতির মাধ্যমে কিন্তু নগদ টাকা আত্মসাৎ করে। আচ্ছা, টিমিং লিডিং যখন বললাম, এখনই পড়ে যে টিমিং লিডিং কি আছে, দেখ নিচের দিকে আছে, এই যে 9 নম্বর পয়েন্ট, টিমিং লিডিং। টিমিং লিডিং এর সাহায্যেও কিন্তু নগদ অর্থ আত্মসাৎ করে, টিমিং লিডিং পদ্ধতির সাহায্যে। বলছে নগদ অর্থ আত্মসাৎ করার একটা ভালো পদ্ধতি হচ্ছে টিমিং এন্ড লিডিং। তাহলে বলতে পারে, এমসিকিউ দিতে পারে যে বলো নগদ অর্থ আত্মসাৎ করার একটা ভালো পদ্ধতির নাম। নগদ অর্থ আত্মসাৎ করার পদ্ধতি কি? 4টা পয়েন্ট বলতো, টিমিং এন্ড লিডিং। টিমিং এন্ড লিডিং পদ্ধতির সাহায্যে তোর নগদ অর্থ আত্মসাৎ করা যায়। এই টিমিং এন্ড লিডিং জিনিসটা কি? দেখ উদাহরণটা পড়ি, তারপর আমি পরে দেখছি কি লিখছি, উদাহরণটা দেখ, উদাহরণটা পড়।
কোনো একটি কারবারি প্রতিষ্ঠান 1 মার্চ অমল বাবুর নামে একজন দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পেল। মানে কোনো একটা কোম্পানি 1 মার্চ মানে 1 মার্চ অমল বাবু নামক একজন ডেটার্সের কাছ থেকে 10,000 টাকা পেয়েছে। ওই প্রতিষ্ঠান মানে ওই কোম্পানি যে ক্যাশিয়ার, ঠিক আছে, লেনদেনটি নগদ বইতে মানে ক্যাশ বইতে লিপিবদ্ধ না করে সব টাকায় আত্মসাৎ করে নিলেন। ভালো করে বুঝবি, আজকে আমার দ্বারা একটা দোকান আছে, আমি অমল বাবু নামক একজন কাস্টমারের তার কাছে 10,000 টাকা পেয়েছি। আমি দোকানের মালিক, মালিক সবসময় দোকানে থাকে, ক্যাশিয়ার ছিল, তো ক্যাশ টাকা 10,000 টাকা দিয়েছে, ও ক্যাশ টাকা 10,000 টাকা দিয়েছে, সঙ্গে সঙ্গে 10,000 টাকা পকেটে নিয়েছে, ঠিক আছে, আর লিখেই নি, ক্যাশ বুকেই লিখেনি, ক্যাশ বুকেই লিখেনি। বুঝতে পারলি ব্যাপারটা? দেখবি অনেক দোকান আছে, দেখবি তুই দেখবি রোডের মুখে অনেক চালের দোকান আছে, আমি সেইকে দেখছিলাম দোকানের মালিক ছিল না, দোকানের মালিক ছিল না, ঠিক আছে, দোকানের মালিক ছিল না, একটা পার্টি 500 টাকা দিল, টুক করে 500 টাকা পকেটে দিয়ে দিল, টুক করে 500 টাকা মালিক জানতে পারলো না ওটা, ব্যাপারটা বুঝতে পারলি তো? তো এখানে এরা বলছে যে বলছেন 7 মার্চ বিমল বাবুর কাছ থেকে 5,000 টাকা পেল। এবার কোম্পানি 7 মার্চ বিমল বাবুর কাছ থেকে কত টাকা পেল? 5,000 টাকা পেল, ঠিক আছে তো? ক্যাশিয়ার 7 মার্চ অমল বাবুর কাছ থেকে 6,000 টাকা, অমল বাবুর কাছ থেকে 6,000 টাকা আর বিমল বাবুর কাছ থেকে 2,000 টাকা পাওয়া গেছে বলে লিপিবদ্ধ করল। ব্যাপারটা ভালো করে বুঝলি? ব্যাপারটা ভালো করে বলবি। অমল বাবু থেকে প্রথমে 10,000 টাকা পেয়েছিল, ওটা তো 10,000 টাকা পুরো গায়েব করে দিয়েছিল, কিন্তু 7 মার্চ বিমল বাবুর কাছ থেকে কত টাকা পেয়েছে? 5,000 টাকা পেয়েছে। দাঁড়া 1 মিনিট দেখি। কোম্পানি মানে কোম্পানিটা বা দোকানটা 7 মার্চ বিমল বাবুর কাছ থেকে 5,000 টাকা পেয়েছে, ঠিক আছে তো? আর 7 মার্চ অমল বাবুর কাছ থেকে 6,000 টাকা আর বিমল বাবুর কাছ থেকে কত? 2,000 টাকা পাওয়া গেছে বলে লিপিবদ্ধ। 6 আর 2 8 লিপিবদ্ধ করেছে। পেয়েছে কত বল? পেয়েছে 15, লিপিবদ্ধ করেছে 8, কত গায়েব করে দিল? 7, 7,000 টাকা গায়েব করে দিল। এইভাবে একটি লেনদেনের টাকার পরিমাণ বিভিন্ন সময় একাধিক লেনদেনের মাধ্যমে দেখিয়ে, ঠিক আছে, নগদ অর্থ আত্মসাতের ঘটনা কিছুটা গোপন করতে পারে। পরবর্তী সময়ে ক্যাশিয়ার ওই পরিমাণ অর্থ প্রতিষ্ঠানকে ফেরত দিতে পারেন, তার ফলে কিছু এর জন্য নগদ অর্থ আত্মসাৎ করা সম্ভব। পরে হয়তো ফেরত দিয়ে দিতে মানে মানে ব্যাপারটা কি, ওর হয়তো ইমিডিয়েটলি টাকার দরকার আছে, ও টাকাটা একটু নিয়ে নে, এই জায়গায় রেখে দিল, ইউজ করলে পরে ফেরত দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ বল। পুরো ফেরত দিয়ে দিল পরে। যেসব প্রতিষ্ঠান নগদ লেনদেনের ঘটনা বেশি সেক্ষেত্রে, তার মানে কোথায় কোথায় এইটা ঘটনা ঘটবে? ডিলিং এন্ড যেখানে ক্যাশ ট্রানজাকশন বেশি হবে, ঠিক আছে? কাকে বলে? কি বলছে? বর্তমানে বা পরবর্তী সময়ে সংগঠিত কোনো নগদ লেনদেনকে পূর্ববর্তী সময়ে ঘটেছে বলে হিসাব বইতে দেখিয়ে সেই নগদ অর্থ আত্মসাৎ করার পদ্ধতিকে টিমিং অ্যান্ড লিডিং বলে, ঠিক আছে? আর এই টিমিং অ্যান্ড লিডিং এর আরেকটা নাম কি? ল্যাপিং এর আরেকটা নাম ল্যাপিং। বলছে বর্তমানে বা পরবর্তী সময়ে সংগঠিত কোনো নগদ লেনদেন, বর্তমানে নগদ লেনদেন হয়েছে বা পরে নগদ লেনদেন হয়েছে, নগদ লেনদেনকে পূর্ববর্তী সময়ে ঘটেছে বলে হিসাব বইতে দেখিয়ে, ঠিক আছে, সেই নগদ অর্থ আত্মসাৎ করার পদ্ধতিকে বলে টিমিং অ্যান্ড লিডিং। এবার কি বলেছিল? এই যে উদাহরণটা বললাম, যে ক্ষেত্রে টিমিং এন্ড লিডিং পদ্ধতির মাধ্যমে জুয়াচুরি ঘটতে পারে, যে ক্ষেত্রে ঘটতো সেগুলো কি? দৈনিক সংগৃহীত অর্থ থেকে ব্যাংকে জমা, মানে প্রতিদিন ক্যাশ বক্সে যে টাকা জমা করে সেই টাকাটা ব্যাংকে জমা করি, সেখান থেকে হতে পারে। দেনাদারদের থেকে নগদ অর্থ আদায় হতে পারে, পাওনাদারকে টাকা দেওয়ার সময় হতে পারে, মানে ক্রেডিটার্সকে পেমেন্ট করার সময়, বা প্রতিদিন যে খরচাপাতি করি না ক্যাশ টাকা, সেখানেও হতে পারে। টিমিং অ্যান্ড লিডিং কি ভাবে হতে পারে সেই ক্ষেত্রগুলো 4টে পয়েন্ট। টিমিং অ্যান্ড লিডিং পদ্ধতির মাধ্যমে জুয়াচুরি প্রতিরোধ করা বেশ কঠিন, ঠিক আছে তো? তা সত্ত্বেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন নগদ অর্থ আদায়কারী এবং নগদান বইয়ের হিসাব লিপিবদ্ধ করার কর্মচারী পৃথক হলে, মানে কি করে আলাদা হতে পারে? নগদ অর্থ আদায়কারী আর নগদান বইয়ে হিসাব লিপিবদ্ধ করার দুজন যদি আলাদা লোক থাকে, ঠিক আছে তো? মানে যে ক্যাশ টাকাটা আদায় করলো ক্যাশিয়ার এবং ক্যাশ বুকে যে এন্ট্রি করলো যে কর্মচারী, সে দুজন যদি আলাদা লোক হয়। আচ্ছা, আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রচলন করলে, মানে কোম্পানিতে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যদি ভালো মতন প্রচলন থাকে। আর কি বলছে? ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম পরের সেমিস্টারে, ঠিক আছে, পরের সেমিস্টারে আসবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডিটেলসে যাবে। বাহক দেহ চেকের পরিবর্তে, ঠিক আছে, অ্যাকাউন্ট পেইং চেক ব্যবহার করলে, ঠিক আছে, বাহক দেহ মানে যে চেক বিআর করে, বিআর চেক, আর একটা অ্যাকাউন্ট পেইং চেক। দেখবি তোর বাবা যে চেক ইউজ করে উপরে লেখা থাকে অ্যাকাউন্ট পেইং লেখা থাকে, অ্যাকাউন্ট পেইং লেখা থাকে। এই দেখবি উপরে, দেখবি উপরে চেকটা লেখা, চেকের বাঁ দিকে উপর দিকে লেখা থাকে, দেখি প্যারালাল লেখা থাকে অ্যাকাউন্ট পেইং, এ অবলিক সি দিয়ে লেখা থাকবে, এ স্ল্যাশ সি দিয়ে লেখা থাকে অ্যাকাউন্ট পেইং চেক। আর বিআরএস বই নিয়মিতভাবে তৈরি করা হয়, বিআরএস যদি নিয়মিত তৈরি করিস তাহলেও কিন্তু এগুলো হয়। এটা হচ্ছে টিমিং অ্যান্ড লিডিং।
তোমাদের পড়া ছিল এখানে বল। হ্যাঁ, এবার নগদ তথ্য হল পণ্য দ্রব্য আত্মসাৎ। ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেখিয়ে যখন দ্রব্যের অপসারণ করা হয়, ঠিক আছে, মিথ্যা তথ্য দেখিয়ে যখন দ্রব্য অপসারণ করা হয়, ঠিক আছে, বড় আকারের পণ্য আত্মসাৎ করা কর্মচারীদের পক্ষে কঠিন। ঠিক আছে, কর্মচারী দেখ ওরা দেখবি অনেকের দোকান আছে না, সাপোজ এই আমাদের পাড়ায় রেগুলার দোকান হচ্ছে, গিফটের দোকান আছে, হ্যাঁ তো খুব থাকে, আগে থাকতো না পাঁচশো দোকান, আগে ও থাকতো না, বউ থাকতো না, তো আগে যে কর্মচারী কাজ করতো দোকান থেকে প্রচুর টাকা গায়েব করে না, টাকা গায়েব করে না, প্রচুর মাল গায়েব করে দিচ্ছে, ঠিক আছে, তো প্রচুর মাল গায়েব করে দিয়েছে, ঠিক আছে, প্রতিদিন একবারে কিন্তু পুরো মাল গায়েব করে নেই, প্রতিদিন একটা 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 গায়েব, একটা একটা সে বলছিল, গল্প করছিল, প্রতিদিন একটা, এরকম অনেক বড় বড় বিজনেসে অনেকে একটা 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 করে গায়েব, একবারে কি সব গায়েব করে বুঝে যাবে তো, যে একটা একটা করে গায়েব করে বুঝতে পারবে না। তাই বলছে কি, বড় আকারের পণ্য আত্মসাৎ করা কর্মচারীর পক্ষে কঠিন, কিন্তু ছোট অথবা মূল্যবান দ্রব্য আত্মসাৎ করা কিন্তু অনেক সোজা। এইরূপ জুয়াচুরি ধরা নিরীক্ষকের পক্ষেও বেশ কঠিন কাজ। তাই পণ্যদ্রব্য আত্মসাৎ খুঁজে বের করার সময় নিরীক্ষককে খুব সতর্ক থাকতে হয়। প্রতিষ্ঠান যদি সুষ্ঠু অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা প্রচলিত থাকে, তাহলে এই ধরনের জুয়াচুরি আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা যদি প্রতিষ্ঠানে চালু থাকে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যদি কোম্পানিতে ভালো হয়, তাহলে কিন্তু এইগুলো বেকার। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। পণ্যদ্রব্য আত্মসাতের কয়েকটি পদ্ধতি কি? মজুদ দ্রব্য কম করে দেখানো, মানে ভালো করে বোঝ, পণ্য দ্রব্য আত্মসাতের কি করে, গুডস কি করে আত্মসাৎ করতে পারি, দোকান থেকে গুডস কিনতে তুই স্টক কম করে দেখাবি, মজুদ দ্রব্য কম করে দেখানো, কৃত দ্রব্য কম করে দেখানো, ঠিক আছে, আবার ফেরত দ্রব্য বেশি করে দেখানো, মানে যেই গুডস গুলো কিনেছিস, তুই যত গুডস কিনেছিস সেই গুডস কম দেখিয়ে দিবি, দেখালি কম, কম গুডস কিনেছিস, আর ফেরত দিয়েছিস বেশি বেশি করে দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে, তো এইভাবে কিন্তু তুই গায়েব করতে পারবি। তারপর যে পরিমাণ দ্রব্য বিলি করা হয়েছে, যে পরিমাণ দ্রব্য বিলি করা হয়েছে তার থেকে বেশি দেখান, ঠিক আছে, তো মানে তুই ধর সাপোজ ধর তুই ধর 100 টাকা বিক্রি করেছিস, বলি না না আমি 500 টাকা বিক্রি করেছি, বেশি দেখিয়ে দিবি। তাহলে ক্যাশে তো ছিল। হ্যাঁ, ক্যাশে না, সব ভাবে তো মানে এইগুলো বলছে কিভাবে গুডস আত্মসাৎ করতে পারে, মানে এই প্রসেস গুলো হলেই কিন্তু হতে পারে। অথবা বিলি হয়নি এমন দ্রব্য ভুয়ো বিলি হিসেবে দেখানো, বিলিই হয়নি, গুডস দিইনি, ঠিক আছে, তাহলে ভুয়ো বিলি দেখিয়ে দিয়েছি এবং ওই যে অতিরিক্ত মাল বেঁচে গেল সেটা গায়েব করে দিল, ঠিক আছে, তো অস্বাভাবিক ক্ষতিগ্রস্ত পণ্যের পরিমাণ বেশি করে দেখানো, মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে, মাল প্রচুর ক্ষতি হয়ে গেলে বেশি বেশি করে দেখিয়ে দিল। এই ধরনের জুয়াচুরি ধরতে হলে ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাবপত্র, ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাবপত্র মানে বলতে ওই ট্রেডিং অ্যাকাউন্ট, ক্রয় বিক্রয় ট্রেডিং অ্যাকাউন্ট, ক্রয় বিক্রয় ফেরত সংক্রান্ত হিসাব মানে ক্রয় বিক্রয়ের হিসাব, মানে পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, তারপর মানে বুঝতে পারলি এই সমস্ত হিসাব, মজুদ দ্রব্য সংক্রান্ত যাবতীয় হিসাব নিরীক্ষককে বিষয় জারি করতে হবে। কি কি যাচাই করতে হবে নিরীক্ষককে? অরিজিনালি কত টাকার গুডস কিনেছিল, মানে পারচেস অ্যাকাউন্ট দেখবে, সেলস অ্যাকাউন্ট দেখবে, পারচেস রিটার্ন দেখবে, সেলস রিটার্ন দেখবে, আর স্টক অ্যাকাউন্ট খুব ভালোভাবে যাচাই করতে হবে। এই জন্য কি দরকার, ওর লাগবে চালান লাগবে, ওর পিন কার্ড লাগবে, ঠিক আছে। এই দেখ এইগুলো ছোট ছোট কোম্পানিতে মালিক সমস্ত জিনিস নজরে থাকে, কিন্তু বড় বড় কোম্পানিতে একটা বড় কোম্পানির মালিকের নজরে থাকে এগুলো, মালিকের বড় কোম্পানি, এগুলো ছোট ছোট কোম্পানি আছে, তোর মুদিখানা দোকান, তুই একজন লোককে রেখে তুই এগুলো নজরে রাখতে পারবি, বা বাদ দে না, সিম্পল একটা কথা, মুদি দোকানে হিসাব থাকে না, মুদি দোকানে যদি কোনো মুদি দোকানে যদি মালিক না থাকে, অন্য কাউকে রাখে, দোকান গায়েব করে দেবে। ও প্রতিদিন একটা একটা করে মালিকের হিসাব থাকে, আজকে ধর একটা ধর কেউ একটা লজেন্স কিনলো, একটা লজেন্স কিনলো 2 টাকা দিয়ে লজেন্স, তো মালিক ওই হিসাব রাখতে পারে 2 টাকা লজেন্স? ছোট ছোট জিনিস কোনোদিন হিসাব রাখতে পারবে না। একটা চায়ের দোকানে, একটা বড় চায়ের দোকানে মালিক নেই, দোকানে চা রাখলো 1000 কাপ, ধর কত চায়ের কাপ বিক্রি হয়ে গেল, হুট করে ক্যাশের হিসাব রাখতে পারবে? হিসাব থাকতে পারবে না এগুলো। কিন্তু বড় বড় কোম্পানিতে এগুলো হয় না, বুঝতে পারি তো, ছোট ছোট কোম্পানিতে এগুলো হিসাব রাখা সম্ভব। এই জন্য চালান, পিন কার্ড, দেনালিপি, পাওনালিপি, ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, পণ্যদ্রব্যের খতিয়ান, প্রয়োজনে 2 বছরের বিক্রয় ও মোট লাভের শতকরা হারের তুলনা করে এই ধরনের জুয়াচুরি হবে, মানে এত জিনিস লাগবে, এত কিছু লাগবে, যে অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসবে, যদি মানে দেখতে চাই যে আদৌ গুডস দোকান থেকে গুডস কোনো গায়েব করেছে কিনা, ঠিক আছে, তো গুডস কোনো গায়েব করেছে কিনা, তার জন্য কি লাগবে, চালান, বুঝতে পারছিস তো। আচ্ছা, এইগুলো গুডস গায়েব করতে গেলে না অ্যাকাউন্টেন্টের সঙ্গে অনেক সময় দোকানে যারা কর্মচারী থাকে তারাও কিন্তু হাত মিলানো থাকে। বুঝিসনি কি বললাম, দোকানে হাত মেলানো থাকে, কেননা যে
কাগজপত্র আসছে, চালানগুলো আসছে, প্রথমে কি করবে? ভালো করে দেখ, কারোর থেকে যদি গুডস কিনি, তা গুডস কিনলে তো দোকানে গোডাউনে গুডস আসছে, তাহলে তার রসিদ তো থাকবে, ইনভয়েস থাকবে, সেই ইনভয়েস তো আবার অ্যাকাউন্টেন্টকে দিতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট কারচুপি করতে পারবে, অ্যাকাউন্টেন্ট কারচুপি করতে পারবে কিন্তু, ঠিক আছে তো? অ্যাকাউন্টেন্ট কারচুপি করে ওখানে পোস্টিং করে। এবার অ্যাকাউন্টেন্টের সঙ্গে তো হাত হতে হবে না, একা তো করতে পারবে না কাজ। তাই এখানে তোকে বলে দিয়েছে, এইভাবে ধরা যায়। এই হলো তোর কি বললাম, এটা আমরা কি শেখালাম বল? এটা বললাম হচ্ছে তোর আহ মানে নগদ অর্থ আত্মসাৎ, পণ্য আত্মসাৎ, মানে আত্মসাৎ বলে, মানে হিসাবে কারচুপি কি করে করা যায়। কখনো কখনো প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারীর নির্দেশে, ঠিক আছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে বা বাড়িয়ে দেখানো হয়, এই ধরনের জুয়াচুরিকে হিসাবের কারচুপি বলে। দেখ, কখনো কখনো কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারী, কোম্পানিতে অনেক বড় বড় কর্মচারী থাকে, মানে মানে একদম পুরো ভালো ভালো পজিশনে চাকরি করে, ওদের নির্দেশে বা বলতো ওদের স্বার্থ সিদ্ধির জন্য, কোম্পানির অবস্থা ভালো করে দেখানোর জন্য, কোম্পানির আর্থিক অবস্থাকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেখানো হয় বা বাড়িয়ে দেখানো হয়, এটাকে বলা হয় হিসাবে কারচুপি। নগদ অর্থ বা পণ্য দ্রব্য আত্মসাতের তুলনায় এই ধরনের কারচুপির সংখ্যা অপেক্ষাকৃত কম হয়, এই ধরনের কারচুপি কমই হয়। তবে এই ধরনের জুয়াচুরিতে উচ্চপদস্থ কর্মচারী যুক্ত থাকে বলে হিসাবে কারচুপি ধরা খুব কঠিন। এখানে কারা যুক্ত থাকে? উচ্চপদস্থ কর্মচারী যুক্ত থাকে, ধরা খুব কঠিন। হিসাবে কারচুপির কয়েকটা পদ্ধতি কি? মিথ্যা বা কাল্পনিক ক্রয় বিক্রয় ও পণ্য ফেরত লিপিবদ্ধ করা এবং প্রকৃত ক্রয় বিক্রয় ও পণ্য ফেরত লিপিবদ্ধ না করা। মানে কি বললাম? মিথ্যা পারচেস সেলস, মিথ্যা মানে ফলস পারচেস সেলস, ফলস গুডস রিটার্ন, এগুলো লিপিবদ্ধ করা, কিন্তু যেটা অরিজিনাল হচ্ছে অরিজিনালটা লিপিবদ্ধ না করা। ভুয়ো খরচ বা আয়ের হিসাব লিপিবদ্ধ করা, বুঝতে পারলি তো? ভুয়ো খরচ বা আয়ের হিসাব মানে মানে ভুলভাল খরচ লিপিবদ্ধ করলি, তারপর হচ্ছে তোর আয়ের হিসাব বা ভুল আয় লিপিবদ্ধ করলি, কিন্তু প্রকৃত খরচ কি করে? অনেকে কি করে না, মালিক বলে দেয় যে তুমি আমার যা খরচ হয়েছে তুমি খরচটা বেশি করে দেখো, আমার যা আয় হয়েছে তুমি আয়টা কমানো যাবে, ঠিক আছে? এইভাবে হয়। মূলধনী ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো বা মুনাফা জাতীয় ব্যয়কে মূল্য, মানে ওই যে ক্যাপিটাল খরচাকে রেভিনিউ দেখাও, রেভিনিউকে ক্যাপিটাল খরচা দেখাও। সম্পত্তির অপচয় বেশি করে দেখানো বা কম করে দেখানো, ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট এন্ড মেশিনের উপর যে ডেপ্রিসিয়েশন 10% দেখানো উচিত, ও 15% দেখিয়ে দিচ্ছে, বা 15% দেখানো উচিত 10% দেখিয়ে দিচ্ছে, এইভাবে হয়। কুঋণ ও সংশয়পূর্ণ ঋণের জন্য উপযুক্ত ব্যবস্থা না করা, ব্যাড ডেট হয়েছে বা প্রভিশন ফর ব্যাড ডেটের জন্য মানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না করা। আর মজুদ পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে হিসাবে কারচুপি করে। কিভাবে কারচুপি করা যায় বলল। এর ফলে এই কারচুপি ফলে কে লাভবান হয়? প্রতিদিন উচ্চ পদস্থ কর্মচারীরা লাভবান বা শেয়ার হোল্ডাররা। এবার বলছে কি, ভুল আর জুয়াচুরির মধ্যে পার্থক্য কি? জাস্ট একবার দেখে নিবি, ভুল পড়ালাম কাকে বলে, জুয়াচুরি কাকে বলে পড়ালাম দেখে নিবি। এটা বোঝানোর কিছু নেই, অলরেডি পড়িয়ে দিয়েছি, এটা দেখে নিবি। ভুল সংজ্ঞা পড়ালাম, শ্রেণী বা কি, উদ্দেশ্য কি। ভুল সাধারণত অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, আর জুয়াচুরি ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে তো? উদ্ঘাটন, ভুল ত্রুটি খুঁজে বার করা নিরীক্ষকের কাছে তুলনামূলকভাবে সহজ। ভুল ত্রুটি খুঁজে বার করা সহজ, কিন্তু জুয়াচুরি খুঁজে বার করা কখনোই সহজ নয়। জুয়াচুরি উদ্ধারের জন্য আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত নথিপত্র নিখুঁতভাবে যাতে জড়িত কর্মচারীদের ধরো, ভুলে হিসাব বিভাগের কর্মচারীদের মাধ্যমে সংগঠিত হয়, ঠিক আছে তো? আর জুয়াচুরি সংগঠিত হয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারীর দ্বারা। এবার বলছে কি, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের সঙ্গে ম্যানিপুলেশনের পার্থক্য, মানে আত্মসাতের সাথে কারচুপি পার্থক্য। প্রথমে বলবে আত্মসাৎ কাকে বলে আর কারচুপি কাকে বলে। প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেখিয়ে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ বা পণ্যদ্রব্য তোলাকে বলা হয় আত্মসাৎ। আর কারচুপি আর্থিক অবস্থাকে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বা কমিয়ে দেখানোকে বলা হয় কারচুপি। উদ্দেশ্য, কর্মচারীরা তাদের ব্যক্তিগত স্বার্থে নগদ অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাৎ করে, আর প্রতিষ্ঠানের স্বার্থে বা কিংবা উচ্চপদস্থ কর্মচারীর স্বার্থে বা শেয়ার বাজারের স্বার্থে হিসাবে কারচুপি করা বিষয়। আত্মসাতের ক্ষেত্রে কি হয়? নগদ অর্থ আর পণ্যদ্রব্য আত্মসাৎ হয়। আর হিসাবের কারচুপির ক্ষেত্রে নগদ অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাৎ করে না, শুধু লিখিত হিসাবে ইচ্ছাকৃতভাবে ভুল হয়। এখানে লেখা, ওখানে দ্রব্য বা ক্যাশ টাকা আত্মসাৎ হয়, আর এখানে কি হয়? হিসাবের আত্মসাৎ হয়, হিসাব। আর্থিক ক্ষতির পরিমাণ, আত্মসাতের ক্ষেত্রে জুয়াচুরির সংখ্যা বেশি হলেও আর্থিক ক্ষতির পরিমাণ অনেক কম। আর এখানে কারচুপির ক্ষেত্রে জুয়াচুরির সংখ্যা কম, ঠিক আছে, কিন্তু আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। কর্মচারীদের ধরন, এখানে নগদ অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাতের ক্ষেত্রে সাধারণ কর্মচারী, এখানে সাধারণ কর্মচারী যুক্ত থাকে, আর এখানে উচ্চপদস্থ কর্মচারী যুক্ত থাকে। উদ্ঘাটন, আত্মসাতের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী যুক্ত না থাকায়, ঠিক আছে, হিসেবে কারচুপি উদ্ঘাটন করা অপেক্ষা সহজ। আর এখানে কারচুপির ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী যুক্ত থাকা এই ধরনের ভুল খুঁজে বার করা বেশ কঠিন। উদাহরণ, নগদ ক্রয় বিক্রয় খাতায় না লেখা, খরচের অঙ্ক বাড়িয়ে লেখা,
ব্যাড ডেট বা ওই ভুলভাল ডিসকাউন্ট দেখানো এর উদাহরণ। আর এর উদাহরণ মিথ্যা বা কাল্পনিক ক্রয় বিক্রয়, পণ্য ফেরত লিপিবদ্ধ করা, ভুয়ো খরচ ও আইন বিবদ্ধ করা, মূলধনী ব্যয়কে মূলধনী জাতীয় ব্যয় হিসেবে দেখানো। বলছে মূলধনী ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো, এই বলেছে। এবার বলছে আগেরটা কি করলাম, মানে অডিটর কি করে দেখবে, অডিটর কি দেখলাম বলে, অডিটর কি করে তোমার জুয়া চুরিগুলো খুঁজে বার করে, তাই না? এই অডিটর কি করে এরর গুলো খুঁজে বার করে। এখন বলবো অডিটর কি করে ফ্রড গুলো খুঁজে বার করে। এটা অডিটর কি করে ফ্রড গুলো খুঁজে বার করে। ফ্রড কি করে খুঁজে বার করে, কি করে ফ্রড খুঁজে বার করবে? অপরকে ঠকানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুল লেখা কিংবা অর্থ বা পণ্য আত্মসাৎ করাকে জুয়া চুরি বলে। জুয়া চুরি দু রকমের হয়, একটা হচ্ছে আত্মসাৎ, আবার হিসাবের কার্য। আগেও বললাম তো, তাই না? আত্মসাৎ দু রকমের, একটা নগদ অর্থ আত্মসাৎ, একটা পণ্যদ্রব্য আত্মসাৎ। জুয়া চুরি উদ্ঘাটন করতে হলে প্রথম হিসাবে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা মূল্যায়ন করা উচিত, কারণ তার মাধ্যমে বোঝা যাবে জুয়া চুরি উদ্ঘাটন ক্ষেত্রে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট কি। এই লাইনটা না পড়লে হবে, লাস্ট লাইনটা দরকার নেই। আত্মসাৎ, নগদ অর্থ কি করে আত্মসাৎ, বলছে কি নগদ অর্থ মানে ক্যাশ টাকা আত্মসাৎ উদ্ঘাটন করা, মানে অডিটর কি করে খুঁজে বার করবে যে ক্যাশ টাকা আত্মসাৎ করা হয়েছে, ঠিক আছে? মিস অ্যাপ্রোপ্রিয়েট। নগদ অর্থের কারচুপি খুঁজে বের করার জন্য নিরীক্ষকের কতগুলো ব্যবস্থা নেওয়া হয়। ক্যাশ বুকে লেখা প্রতিটি লেনদেনের সত্যতা যাচাই করতে হবে, প্রতিটা লেনদেন সত্যতা দেখবে, তাহলে কিন্তু ধরা যাবে। তারপর সত্যতা যাচাইকরণের সময়, এটা আমি আলাদা করে দাগ দিইনি, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট জিনিসগুলো পড়ে না। সত্যতা যাচাইকরণের সময় নগদ প্রদান সমর্থনকারী প্রমাণ, মানে যখন তুমি আমি কি বললাম, ক্যাশ বুকের প্রতিটা লেনদেন সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। এবার যখন তুই সত্যতা যাচাইকরণ করবি, নগদ প্রদান সমর্থনকারী প্রমাণপত্র যেমন ভাউচার ভালো করে পরীক্ষা করতে হবে। লক্ষ্য রাখতে হবে প্রমাণপত্রের মধ্যে যেন ভুয়ো প্রমাণপত্র না থাকে। যদি কোনো প্রমাণপত্র হারিয়ে যায় তাহলে তার বিষয়ে অনুসন্ধান করতে হবে। মানে আমি যদি কাউকে কোনো পেমেন্ট করি, ঠিক আছে, কাউকে ধর পেমেন্ট করলাম 10,000 টাকা পেমেন্ট করলে তার বিলটা দেখাতে হবে। বলছে সত্যতা যাচাইকরণের সময় যখন তুমি সত্যতা ভেরিফিকেশন যখন করবে, তুমি যখন লেনদেন গুলো ভেরিফিকেশন করবে, ভাউচারটা যখন ভেরিফিকেশন করবো, প্রমাণপত্রগুলি এবং ভাউচার ভালো করে পরীক্ষা করতে হবে। সত্যতা তুমি যখন ভেরিফিকেশন করবে তখন ভাউচার গুলো ভালো করে পরীক্ষা করতে হবে। বুঝতে পারছিস তো? যেমন ধর তুই যে ক্যাশ বুকে ধর কারোর থেকে ধর টাকা পেয়েছিস, তাহলে তার তো নিশ্চয়ই কোনো ভাউচার আছে। ভাউচারে যা লেখা আছে সেই টাকা পেয়েছিস তো, নাকি যা টাকা, মানে সমস্ত কিছু যাচাই করতে হবে। আজকে আমার ভাউচারে লেখা আছে যে 10,000 টাকা, আমি ক্যাশে করে দেখেছি 8,000 টাকা দেখায়নি তো, এগুলো সব যাচাই করতে হবে। লক্ষ্য রাখতে প্রমাণপত্রের মধ্যে যেন কোনো ভুয়ো প্রমাণপত্র না থাকে, ঠিক আছে? মানে অনেকে দেখে না ডুপ্লিকেট বিল তৈরি করে দেয়, ওইরকম যেন না থাকে। আর যদি কোনো প্রমাণপত্র যদি হারিয়ে যায় তাহলে কিন্তু জানাতে হবে, অনুসন্ধান করতে হবে, ঠিক আছে? খুচরো নগদান বইয়ের লিখনগুলো মানে পেটি ক্যাশ বুক, এটাও সেকেন্ড সেমিস্টারে পড়বে, ক্লাস 11 এ, ঠিক আছে? তো পেটি ক্যাশ বুকের লিখন মানে যেগুলো লেখা হবে তারও সত্য যাচাই করতে হবে। পেটি ক্যাশ বুক জানিস কাকে বলে? পেটি ক্যাশ বুক মানে কি, ধর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান লেগেছে, ঠিক আছে? এবার ধর বিয়ের অনুষ্ঠান লেগেছে বাড়িতে, ধর বাবা বললো যে এত টুকটাক খরচা, যেমন ধর একটা লোক একটা কোল্ড ড্রিঙ্কস আনা, মিষ্টি এনে দেওয়া, একটা ধূপকাঠি কেনা, একটা মোমবাতি কেনা, আরো কিছু টুকটাক টুকটাক জিনিস লাগবে, ধর একটু চা আনা, এই টুকটাক খরচা 2 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা, এই খরচাগুলো আমার পক্ষে সবসময় দেওয়া সম্ভব নয়। তোর বাড়িতে একটা ছেলে আছে, যে বললো ঠিক আছে তোর হাতে আমি 1,000 টাকা দিয়ে দিলাম, টুকটাক খরচাগুলো করবি, সমস্ত খরচা হিসাব করবি, দিনের শেষে আমাকে পুরো অনুষ্ঠানটা গেলে আমাকে হিসাব দিয়ে দিবি কোথায় কি খরচা, ঠিক আছে? এটা হচ্ছে পেটি, খুচরো খরচা। তা বলছি পেটি ক্যাশ বুকে লিখনগুলো সত্য যাচাই করতে হবে। পেটি ক্যাশ বুকে যা যা লিখেছি তার সত্য যাচাই করতে হবে। বেতন ও মজুরির তালিকা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে যে তাতে কোনো ভুয়ো নাম, অনেকে দেখবে যে তার কোম্পানি 10 জন কাজ করে, অরিজিনাল 10 জন কাজ করে, দেখে যে 15 জন কাজ করে, তো 15 জন কাজ করার 5 জন টাকা এক্সট্রা নিয়ে যাচ্ছে তো, বাট সেটা তো করছে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার বইয়ের প্রতিপত্রে উল্লিখিত অঙ্কের সঙ্গে নগদান বইয়ে জমার লিখন, ওই যে এটাও সব আছে, সব সেকেন্ড সেমিস্টার বিআরএস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে। তো ধর আজকে ধর আমি ব্যাংকে ধর 5,000 টাকা জমা দিয়েছি, ব্যাংকে যদি 5,000 টাকা জমা দিই, ব্যাংকে 5,000 টাকা জমা করে
এইবার আমি আমার ক্যাশ বুকে কত লিখি? ক্যাশ বুকে 5,000 টাকা লিখেছি তো? নাকি ক্যাশ বুকে 4,000 টাকা লিখেছি? নাকি ক্যাশ বুকে 6,000 টাকা লিখেছি? কি লিখেছি? যাচাই করতে হবে। কি করে যাচাই করব? ক্যাশ বুক দেখো, আবার ওইদিকে ব্যাংকের থেকে ব্যাংকের লোকের কাছে স্টেটমেন্ট নিয়ে এসো। দুটো চেক করো। টিমিং অ্যান্ড লিডিং প্রক্রিয়ায় সাময়িকভাবে নগদ টাকা আত্মসাতের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। ঠিক আছে? টিমিং অ্যান্ড লিডিং পড়ালাম। আর বলে পণ্যদ্রব্য কি করে আত্মসাৎ করা যেতে পারে? মানে কি করে অডিটর খুঁজে বার করে পণ্যদ্রব্য আত্মসাৎটা খুঁজে বার করতে পারে? গুডস পারচেজ করা, পণ্য ক্রয় করা, পণ্য বহন করা, মজুত ঘর থেকে মালপত্রের বিলি, দ্রব্য প্রেরণ, মজুতের হিসাব রক্ষণ ইত্যাদি বিষয় যে আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা আছে তা ভালোভাবে পরীক্ষা করতে হবে। আজকে আমার গোডাউন আছে। আজকে আমার একটা বিশাল বড় গোডাউন বিজনেস করি যেখানে গুডস কিনে ওখানে রাখি। ঠিক আছে? গুডস কিনে ওখানে রাখি বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে গুডস আসে আমি ওখানে রাখি। ঠিক আছে? তারপর এবার আমার যে গোডাউন আছে গোডাউন থেকে মাল যেখানে লাগবে, যেখানে প্রোডাকশন সেখানে মাল পাঠাচ্ছি। ঠিক আছে তো? দ্রব্য প্রেরণ সমস্ত কিছু ভালো করে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ভালো থাকে তাহলে এগুলো জানতে হবে। বিল কার্ড, চালান, দেনালিপি, পাওনালিপি, পারচেজ বুক, সেলস বুক, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন বুক সমস্ত কিছু ভালো করে যাচাই করতে হবে। উৎপাদনে বিভিন্ন মালপত্রের ব্যবহার, যে টার্গেট ঠিক করা হয়েছে, ঠিক আছে? তার সঙ্গে বাস্তব ব্যবহারের তুলনা করে দেখতে হবে যে কোনো জিনিস অতিরিক্ত পরিমাণে ব্যবহৃত হচ্ছে কিনা। ধর একটা ঠিক করা যদি এই জিনিস তৈরি করতে আমার এতটা মাল লাগতে পারে, তার চেয়ে বেশি মাল লাগছে না। তার চেয়ে বেশি মাল লাগছে না। যদি বেশি মাল লাগে কেন লাগছে? কারণ পর্যালোচনা করে দেখতে হবে। পরপর ২ বছরের বিক্রি, সেল এবং মোট লাভের শতকরা হারের তুলনা করে পণ্যদ্রব্য আত্মসাৎ বা জালিয়াতি ধরার ব্যবস্থা করা সম্ভব হতে পারে। এই বলেছে। পরপর ২ বছরে কি সেল হয়েছে এটা দেখতে হবে। পরপর ২ বছরের প্রফিট পার্সেন্টেজ কি ছিল এইভাবে কিন্তু দেখা যায়। এবার ডিটেকশন অফ ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস হিসাবের কারচুপি কি করে করা যায়? খুব সতর্কতার সঙ্গে প্রতিটি আর্থিক লেনদেনের সত্য যাচাই করতে হবে। সমস্ত ব্যয়গুলি ঠিকমতো ওই এটা আগে বলেছি, এই কথাগুলো বলেছি। আ সমস্ত ব্যয়গুলো ঠিকমতো মুনাফা খাতে বা মূলধন খাতে ভাগ করা হয়েছে কিনা দেখতে হবে। প্রিপেইড এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স এগুলো ঠিকঠাক হয়েছে কিনা এগুলো দেখতে হবে। মজুত পণ্যের মূল্যায়ন ঠিকমতো হয়েছে কিনা দেখতে হবে। ঠিক আছে? স্থায়ী সম্পত্তি ঠিকমতো অপচয়ের ব্যবস্থা করা হয়েছে কিনা দেখতে হবে। আর অনেক সময় ইচ্ছাকৃতভাবে পরিপূরক ভুল বা বর্জনজনিত ভুলের মাধ্যমে কারচুপি করা হয়। নিয়মায়ন পরীক্ষা, লেনদেনের সত্য যাচাইকরণ, মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে এই সমস্ত ভুল উদ্ঘাটন করা সম্ভব হয়। বিশেষ এবার দেখে নিবি এখান থেকে খুব একটা এমসিকিউ খুব একটা দরকার নেই। ভুল ত্রুটি ও চুয়াচুরি সম্পর্কে নিরীক্ষক কি কর্তব্য এত দরকার নেই এখান থেকে পড়ার অত না। ঠিক আছে? তবে এই লাইনটা খুব ইম্পোর্টেন্ট। এই লাইনটা নিরীক্ষক হলেন একজন পাহারাদার কুকুর, হিংস্র কুকুর। আগের ক্লাসেও ছিল, ফার্স্ট চ্যাপ্টারেও পড়েছিলাম। অডিটরকে বলা হয় একটা পাহারাদার কুকুর। ঠিক আছে? উনি কিন্তু কোনো হিংস্র কুকুর নয়। মানে এই লাইনটার মানে হচ্ছে অডিটিং করার সময় যদি ওর কোনো কিছুতে সন্দেহ হয়, কোনো যদি ডাউট হয়, ঠিক আছে? টা ডাউট হলে সেটা খুব ভালো করে অনুসন্ধান করবে। ঠিক আছে? দরকার হলে সে মানে হায়ার লেভেলে যাবে। ঠিক আছে? ও কিছু করতে পারবে না। ও কি করবে? ওকে নিয়োগ করেছে কেন? ভুলগুলো খুঁজে বার করা। তো ভুল ত্রুটি খুঁজে ওইগুলো খুঁজে বার করবে। কোনো কিছু সন্দেহ হলে সেগুলো অনুসন্ধান করবে। ওর নজরে যেগুলো আসবে সেগুলো ও হায়ার অথরিটিকে জানিয়ে দেবে। ভুল ত্রুটি ও জুয়াচুরি সম্পর্কে মানে এটা কি করে এইগুলো তো আগেরটা কি করলাম? ভুল ত্রুটি কি করে খুঁজে বার করব? জুয়াচুরি কি করে খুঁজে বার করবি? এগুলো কি করে বন্ধ করতে হবে? কি করে বন্ধ করা যেতে পারে? ঠিক আছে? তো নিরীক্ষক ভুল ত্রুটি রোধ করার ব্যাপারে ব্যবস্থাপকদের পরামর্শ দেয়। মানে কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, অডিটর, ও তো ভুলগুলো খুঁজে বার করলো। ও কোম্পানিতে যারা ম্যানেজমেন্টের লোক আছে তাদেরকে বলবে যে এই সমস্ত কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে আগামী দিনে এই ভুলগুলো হবে না। এইগুলোকে তুমি ব্যবস্থা করতে হবে। এখান দিয়ে তোমার এত সমস্ত ক্ষতি হচ্ছে, ভুল হচ্ছে, চুয়াচুরি হচ্ছে। এই জিনিসগুলোকে তোমাকে বন্ধ করতে হবে। তাই এই কথাগুলো অডিটর কাকে বলবে? ম্যানেজমেন্টকে বলবে। তাই বলেছে নিরীক্ষক ভুল ত্রুটি রোধ করার ব্যাপারে ব্যবস্থাপকদের পরামর্শ দিয়ে কেবল সাহায্য করতে পারে। আর কিছু করতে ও আর কি করতে পারে? অ্যাডভাইস দেবে, জানাবে। আচ্ছা। কি সেই অ্যাডভাইস এর নামগুলো কি আছে? এই যে বক্সটা পড়ে লিখুন। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থা চালু করতে। ও বলে দেবে যে তুমি কোম্পানিতে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম চালু করতে হবে। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থা চালু করো। তারপর প্রামাণ্য দলিল মানে যে ভেরিফিকেশন যে সমস্ত দলিলগুলো তোমাকে রিজার্ভ করে রাখতে হবে।
দলিল হারিয়ে ফেললে চলবে না। দলিল মানে বুঝিস তো, যে তুমি যে গুডস কিনেছো তার ভাউচার বা ইনভয়েস, তুমি কাউকে গুডস বিক্রি করেছো, ব্যাংকে টাকা জমা দিয়েছো, ঠিক আছে তো, তার কি বলে ওটাকে, ডিপোজিট স্লিপ, তারপর তুমি কাউকে চেক দিয়েছো, চেকের চেকবুক, সমস্ত কিছু সঞ্চয় করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এইগুলো ধরা সম্ভব। হিসাব নিকাশে স্বয়ংজের পদ্ধতি চালু, মানে এটাকে বলে সেলফ ব্যালেন্সিং, সেল ব্যালেন্সিং পদ্ধতি, মানে অ্যাকাউন্টসে তোমার সেল ব্যালেন্সিং চালু রাখতে হবে, ঠিক আছে? সেল ব্যালেন্সিং গ্র্যাজুয়েশনে গিয়ে পড়বে, সেল ব্যালেন্সিং অ্যাকাউন্টসের চ্যাপ্টার আছে। নৈতিক প্রভাব বিস্তার, আর হচ্ছে ভুল ত্রুটি সম্পর্কে নিয়োগপত্র থেকে অবহিত করা, ভুল ত্রুটি সম্পর্কে যদি ভুল হলে মালিককে জানানো, ঠিক আছে? তো এইগুলো করলেই তোমার কাজ হয়ে যাবে। তো করিয়ে দিয়েছি। আর প্রতারণা মানে কি? প্রতারণা মানে কিন্তু সবসময় টাকা বা জিনিসপত্র আত্মসাৎ করা নয়। প্রতারণা মানে কিন্তু সবসময়, মানে ফ্রড ডাজ নট অলওয়েজ মিনস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ আর গুডস। সময় ক্যাশ আর গুডস কিন্তু আত্মসাৎ করা নয়। অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুল লেখা বা পণ্য বা অর্থ আত্মসাৎ করাকে জুয়াচুরি করে। এটা তো আগেই বলেছি, এগুলো নতুন করে করার কিছু নেই। নিউজপেপার দেখে নিন, আগেই বলে দিয়েছি। প্রতারণা অর্থ কেবলমাত্র নগদ টাকা হিসাবে আত্মসাৎ নয়, হিসাবের কারচুপিকেও বলা হয়। হিসাবের কারচুপিকেও বলা হয়। কারণ আমি তোকে কিছুক্ষণ আগে কি বললাম, প্রতারণা কি? প্রতারণা কি? প্রতারণাকে কি বলা হয়? প্রতারণাকে কারচুপিও বলা হয়। ঠিক আছে? তো হয়ে গেল। আর কিছু নেই। এই যে এইগুলো মোটামুটি পড়ালাম, হাইলাইট করলাম, এগুলো পড়ে নিবি। সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরের ক্লাসে আমি সেকেন্ড চ্যাপ্টার এক্সগুলো ডিসকাস করবো।